সি রিয়া সি, তুই একটা কালো ভূতকে নিয়ে আমাদের সাথে রেস্টুরেন্টে এসেছিস। কালো কুচকুচে চেহারা, তার উপর আবার হাতের দাঁতের মতো বড় বড় দাঁত সামনে বেরিয়ে আসে। আমার তো একে দেখেই বমি আসতেছে। আশেপাশের সবাই যদি আমাদের সাথে এই কালো ভূতকে দেখে তাহলে আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। বিরক্ত আর রাগ দুটো মিশিয়ে রিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলল তিশা। তিশার কথা শেষ হতে না হতেই পাশ থেকে বলা শুরু করলো রিয়ার আরেক বান্ধবী বৃষ্টি। হ্যাঁ রে রিয়া, এই উগান্ডার ছেলেকে তুই এখানে কেন নিয়ে আসলি? তুই জানিস না কত বড় লোক আর হ্যান্ডসাম ছেলে আমাদের পিছনে পড়ে আছে? তারা যদি এর সাথে আমাদের দেখে তাহলে তো কেউ আর আমাদের পাত্তাই দিবে না। তুই এক্ষুনি এখান থেকে যেতে বল ওকে। তিশা আর বৃষ্টির কথা শুনে অনেকটা বিরক্ত হলো রিয়া। রিয়া কিছু বলতে যাবে তার আগে যার সম্পর্কে সবাই কথা বলছে মানে শাকিল মুচকে একটা হাসি দিয়ে বলল, হাই, আমি শাকিল। তোমাদের সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? ওরা তোকে অপমান করছে আর তুই নির্লজ্জের মতো হাত বাড়িয়ে বলছিস হাই আমি শাকিল, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। যত সব। কে রে ভাই এটা? কোথা থেকে ধরে আনছিস? গ্রাম থেকে উড়ে এসে আমার বাসায় জুড়ে বসেছে। শুধু তোদের একা নয়, ওকে দেখলে আমারও বমি আসে, জঘন্য। তাহলে সাথে করে কেন নিয়ে এসেছিস? উপায় নাই, আমার বাবা এদের জন্য মনে হয় তার জীবনটাই দিয়ে দেয়। কোথাকার এক ময়লা আবর্জনাকে তুলে এনে বাসায় জায়গা দিয়ে দিল আর আমায় অর্ডার দিয়ে দিল আমি যেন পুরো শহরটা ঘুরে দেখাই। তুই এই কালো দাঁত উঁচা ছেলের সাথে শহর ঘুরবি? আমাকে পাগল হয়ে গেছি নাকি? এর মতো একটা বিচিত্র প্রাণীকে নিয়ে পুরো শহর ঘুরতে যাব? তাহলে কি করবি ওকে? যা করিস কর, কিন্তু প্লিজ এই উগান্ডার আদিবাসীকে এখান থেকে নিয়ে যা। আর কিছুক্ষণ আমাদের সাথে থাকলে আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এই যে আদিবাসী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? শুনতে পাচ্ছেন কি বলছি আমরা? আমি কি করব? কি করব মানে? তুই কি বুঝতে পারছিস না যে আমাদের সাথে তোর মতো কালো বিচ্ছিরি ছেলের যায় না? আঙ্কেল তো আমাকে আপনার সাথেই থাকতে বললো। তুই ওকে অনুরোধ করছিস কেন? ঘাট ধাক্কা দিয়ে বাইরে ফেলে আয়। আমার সাথে আয়। এই কথা বলে রিয়া রাগে ঠনঠন করতে করতে বাইরে চলে আসলো। রিয়ার পিছনে পিছনে শাকিলও বাইরে চলে আসলো। রিয়া জোরে জোরে হেঁটে একটু দূরে চলে আসলো। শাকিলও তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। রিয়ার সামনে আসতে রিয়া বলল, শোন বিচিত্র প্রাণী, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। কিন্তু আমি তো এখানকার কিচ্ছু চিনি না, যাব কোথায়? জাহান্নামে যা। তবুও প্লিজ আমার সামনে থেকে চলে যা। তোর জন্য আমার এতগুলো মানুষের সামনে অপমান হতে হলো। কিন্তু ওরা তো আমার সম্পর্কে কথা বললো। উফ, কি করব আমি? শোন, তুই এখানে থাক, আমি যাওয়ার সময় তোকে নিয়ে যাব। আচ্ছা। এই কথা বলে শাকিল ওখানেই দাঁড়িয়ে রইল আর রিয়া সেখান থেকে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। শাকিল বেচারা সহজ সরল একজন গ্রামের ছেলে। পড়াশোনায় ভালো হলেও সে চলাফেরায় একটু কম। গ্রামের ছেলেরা শহরে আসলে শহরের তুলনায় তারা অনেক সহজ সরল হয়, তবে শাকিল গ্রাম থেকে অনেকটা সহজ সরল। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসে কারণ তার আচরণ খুবই সুন্দর। সবার সাথে মন খুলে কথা বলে, সবাইকে সম্মান দেয়, কিন্তু তার চেহারার জন্য সবার সামনে তাকে অপমানিত হতে হয়। সবাই বলতো জন্মের সময় সে নাকি গরুর দাঁত কেটে নিজের মুখে লাগিয়ে নিয়েছে আর চোখে মুখে কালি মেখে নিয়েছে, যার জন্য তার এমন চেহারা। মাঝে মধ্যে শাকিলের একটু রাগ হতো, সৃষ্টিকর্তা তাকে কেন এভাবে তৈরি করলো? সবার সামনে তাকে পাঠাবে, তাহলে কেন অন্যদের মতো করলো না? আবার সে নিজেকে সান্ত্বনা দেয়, এই দুদিনের দুনিয়ায় সবাই আমরা অতিথি। এই সুন্দর চেহারা, টাকা পয়সা, এসব কিচ্ছু চিরকাল থাকবে না। আমি দেখতে খারাপ হয়েছি তো কি হয়েছে? আমার দাঁত বড় বড়, আমার ঠোঁট নিচের দিকে ছড়ে গেছে তো কি হয়েছে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি অনেক যত্ন সহকারে আমাকে তৈরি করেছেন।
কিন্তু তারপরেও শাকিল মাঝে মধ্যে একটু মন খারাপ করত। আশেপাশে সবাই দেখতে কত সুন্দর, আর সে একটু হলেও সবার থেকে আলাদা। জানি না শাকিলের মতো আর কত যে ছেলে আছে যারা প্রতিটি সময় অন্যের কাছে অবহেলার পাত্র হয়ে থাকে। শাকিল গ্রামে তার বাবা মায়ের সঙ্গে থাকতো। কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যায়। কথায় বলে না, যার বাবা মা নেই তার মাথার উপর কোনো ছায়া নেই। শাকিলের বাবা মা মরে যাওয়ার পর শাকিলের মাথার উপরে ছায়াটাই হারিয়ে যায়। সে ভীষণ একলা হয়ে যায়। পাওনাদারদের জন্য তার বাড়িটাও বিক্রি করে দিতে হয়েছে। থাকার মতো তার কিচ্ছু ছিল না। তখন রিয়ার বাবা শাকিলকে এই শহরে নিয়ে আসে নতুন করে বাঁচানোর নাম করে। রিয়ার বাবা আর শাকিলের বাবা অনেক ভালো বন্ধু ছিল। তারা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছে। ভাগ্য তাদের একজনকে শহরে এনেছে আর একজনকে সে গ্রামে ফেলে রেখেছে। বন্ধুত্বের খাতিরে অনেকে অনেক কিছু করে, তাই রিয়ার বাবা শাকিলকে সে মরণের হাত থেকে তুলে নিয়ে আসে। আজকে শহরে শাকিল নতুন, কোনো দিন শহরে আসেনি, কোনো কিছু সে চেনে না, তাই রিয়ার সাথে পাঠায় যাতে শাকিল সব কিছু চিনতে পারে। কিন্তু রিয়া শাকিলকে সাথে করে নিয়ে এসে তার বন্ধু বান্ধবীদের সামনে অপমান হয়, আর শাকিলকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখে যায়। শাকিলকে রেখে রিয়া রেস্টুরেন্টের ভিতরে চলে আসে আর তার বান্ধবীদের সাথে বসে পড়ে। তখন তিশা বলে, যাক, উগান্ডার আদিবাসীকে তাহলে বাইরে রেখে আসলি। ওর জন্য একটু হলেই আমাদের মান সম্মান সব বেচতে গেছিল। যা বলেছিস দোস্ত। রিয়া, তুই এর সাথে একই ছাদের নিচে থাকবি কি করে? এটা ভেবেই তো আমার মাথা ঘোরাচ্ছে। একে তো আমি বাসা থেকে বের করবই, যে করি হোক। হাই গার্লস, কি অবস্থা সবার? আরে রকি, হোয়াট ইজ সারপ্রাইজ! রনি হলো এই শহরের সুন্দর আর হ্যান্ডসাম ছেলেদের মধ্যে একজন। রকির বাবা এখানকার এমপি, অনেক ক্ষমতাবান। বাবার টাকার অভাব নেই, বাবার টাকায় সারাদিন মজ মস্তি করে বেড়ায়। সুন্দরী মেয়ে দেখলেই রকির মিশন শুরু হয়ে যায়। চলে এলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমায় কি নেবে তোমাদের সাথে? আরে কি বলছো? নেব না মানে? চলে এসো। তো চলো, হয়ে যাক আজকে রাতে পার্টি আমার পক্ষ থেকে। পার্টি? চলো চলো। তিশা, কি বলছিস? এই সময় পার্টিতে যাবি? একটু পর বাসায় যাব। বাসায় তো প্রতিদিন যাস, আজকে চল পার্টি করি একটু। না রে, যাবো না। আর ডিয়ার, তোমাদের মধ্যে দেখছি ভোরে ভোরে সংস্কার ঢুকে আছে। আই লাইক ইট। তোমাদের মতো সুন্দরী মেয়েদের মধ্যে সংস্কার থাকলে একটুও সুন্দরী লাগে না। আরে আগের জামানা থেকে বেরিয়ে এসো। রিয়া, কি হচ্ছে? চল। বান্ধবীদের জোড়াজুড়িতে রিয়া চলে গেল। নাইট ক্লাবে গিয়ে অনেক আনন্দ করে ড্রিঙ্ক করে নাচ গান করে, বন্ধু বান্ধবীদের সাথে মজা মস্তি করে বাসায় চলে যায়। বাসায় এসে গেটে ঢুকতে যাবে তখন শাকিলের কথা তার মাথায় আসে। তাকে তো রাস্তায় দাঁড়িয়ে রেখে এসছে। এরপর বাসার দারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারে শাকিল এখনো বাসায় আসেনি। তখন রিয়া অনেকটা বিরক্ত হয়ে যায়, কিন্তু শাকিলকে ছাড়া বাসায় ঢুকলে তার বাবার কাছে হাজারটা জবাব দিতে হবে। তাই কোনো উপায় না পেয়ে রিয়া আবার ঘুরে সেই রেস্টুরেন্টের সামনে চলে আসে। রিয়া শাকিলকে রেখে যাওয়ার পর শাকিল কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারছিল না। সে তো এখানকার কিচ্ছু চেনে না, তাই সেখানে চুপচাপ বসে পড়ে। তখন রিয়া তার সামনে এসে দাঁড়িয়ে যায়। তুই এখানে বসে কি করছিস? আমি তো এখানকার কিচ্ছু চিনি না, কোথাও যদি হারিয়ে যাই সেজন্য এখানেই বসে আছি। আর বসে থাকতে হবে না, চল বাসায়। এ কথা বলে রিয়া আরেকটা রিক্সা ডাকলো আর শাকিলকে ওটাতে উঠতে বলল। শাকিল সামনের রিক্সায় উঠলো আর রিয়া পিছনের রিক্সায় উঠে বাসার দিকে রওনা দিল। বাসায় এসে দুজনে ভিতরে প্রবেশ করলো। শাকিল তার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। তখন রিয়া তার বাবা মায়ের সামনে এসে বলল, বাবা, তুমি আমি কতবার বলবো, এই গ্রামের খ্যাতমার্কা ছেলেকে নিয়ে আমি বাইরে যেতে পারবো না, কিন্তু তুমি আমার কথা একটাও শুনলে না। কেন মা, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। এরকম একটা বিচিত্র প্রাণীকে নিয়ে বের হলে সবাই তাকিয়ে হাসবে শুধু। ওকে বিচিত্র প্রাণী বলছিস কেন? তো কি বলবো, তার দাঁত নয়, যেন কুড়াল। মুখ দেখে মনে হচ্ছে যেন তার নিচের ঠোঁট নিচের দিকে ঝুলিয়ে বাঁধা আছে। আর সিনেমায় যখন শুটিং করে তখন মেকআপ করেও মনে হয় এতটাও কালো হয় না যতটা কালো এই ছেলে। পোশাকের কথা তো আর বললামই না। এরকম করে বলতে নেই মা। বলবো না তো কি করব?
কোত্থেকে একটা ডাস্টবিনের ময়লা আবর্জনা নিয়ে এসে সোজা বাসায় তুলে নিল। এমন সময় রিয়ার মা এসে রাগে লুকে তাকিয়ে বলল, তোর বাবা বন্ধুর হক পালন করছে হক, নিজের খাওয়ার টাকা নাই, আবার আরেকটা আপদকে বাসায় নিয়ে আসছে। ওর বাবা মা দুজনই মারা গিয়েছে, এই সময় এই ছোট্ট ছেলের কি হবে? ছোট্ট ছেলে এমনভাবে বলছে যেন ফিডার খাওয়া বাচ্চা, আধ বুইড়া একটা ছেলে। জানো ওর পেছনে কত খরচ হবে? বাসায় একটা যুবতী মেয়ে আছে, আর কোত্থেকে একটা অজানা অচেনা ছেলেকে বাসায় জায়গা দিলে তোমার কি জ্ঞান বুদ্ধি কোনোদিনও হবে না? তো কি করতাম? এই সময় কি ওকে রাস্তায় ফেলে আসতাম? পাওনাদারের জন্য তার ছোট্ট বাড়িটা বিক্রি হয়ে গেছে। নিজের বাবা মা সব বিক্রি করে খেয়ে রাস্তায় ফেলে চলে গেছে, আর তুমি সেখান থেকে কেন তুলে আনলে? এক্ষুনি ওকে অন্য কোথাও চলে যেতে বলো। আমি হাত জোর করছি, কয়েকটা দিন থাক এখানে, সব কিছু চেনা জানা হলে এমনিতেই চলে যাবে। মাত্র কয়েকটা দিন, তারপর না গেলে তোমায় এই বাসা থেকে বের করে দিব। মা, আমি ফ্রেশ হতে গেলাম। এ কথা বলে রিয়া উপরে চলে গেল। রিয়ার বাবা সেখানেই বসে রইল, আর রিয়ার মা রান্নাঘরে গেল, আর পাশে আড়ালে লুকিয়ে সব কথা শুনছিল শাকিল। কথাগুলো শুনে এমনিতেই শাকিলের চোখ পানিতে ভরে গেল। কাউকে কিছু বলতে পারছে না, শুধু নিজে নিজে ডুকরে ডুকরে কান্না করছে। শাকিল ফ্রেশ হয়ে বাইরে আসার সময় এসব কথা শুনতে পায়, আর সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারে সে সবার মাথায় বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। কথাগুলো তার মনের মধ্যে গেঁথে যায়। সে আবার নিজের রুমে চলে যায়। শাকিল আসার পর তার জন্য চাকরের একটা রুম দিয়েছে তারা, আর সেখানে থাকা পুরনো ছিঁড়ে ফাটা বালিশ কাঁথা এসব নিয়েই তাকে রাত পার করতে হয়। ছেঁড়া চাদর আর বালিশের উপর মাথা দিয়ে শাকিল পুরনো দিনের কথা ভাবতে লাগে। নিজেই নিজের মনকে বলে তার বাবা সব কিছু বিক্রি করে খেয়ে যায়নি। কয়েক বছর আগে শাকিল যখন সপ্তম শ্রেণীতে পড়তো, তখন তার চোখের একটা অপারেশন করতে হয়েছিল। সেই অপারেশন না করলে শাকিলের চোখ নষ্ট হয়ে যেত। শাকিলের বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলেকে পড়াশোনা করিয়ে অনেক বড় মানুষ তৈরি করবে। এমন সময় শাকিলের চোখে সমস্যা দেখা দেয়। নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট হতে দেবে না বলে চোখের অপারেশন করাতে চায়, কিন্তু সেই অপারেশনে অনেক টাকার প্রয়োজন ছিল, যার জন্য ব্যাংক থেকে লোন নিতে হয়েছিল। লোন নেওয়ার পরও না হওয়াতে তাদের ছোট্ট বাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে তার অপারেশন করছিল। শাকিলের বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে বড় চাকরি করে আবার এর চেয়ে নতুন একটা বড় বাড়ি তৈরি করবে, কিন্তু গরিবের কপালে বেশি সুখ সয় না। সেই জন্য হঠাৎ তাদের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কথাগুলো ভাবতে ভাবতে শাকিলের চোখ বেয়ে পানি গড়িয়ে বালিশ ভিজে যায়। নিজের দুঃখগুলো শেয়ার করার জন্য তার কেউ নেই, সবার মাথায় সে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমন সময় রিয়ার বাবা শাকিলকে রাতের খাবারের জন্য ডাক দেয়, কিন্তু শাকিল চোখ ভরা অশ্রু নিয়ে ওভাবেই শুয়ে থাকে। পরপর কয়েকবার ডাকার পর শাকিল উঠে বেরিয়ে আসে। দরজায় পা দিতে তার কানে রিয়ার মায়ের কথাগুলো ভেসে আসে। এত ডাকাডাকি কি আছে? সে তো আর আমাদের ইনকাম করে খাওয়াচ্ছে না যে জোর করে ডেকে খাওয়াতে হবে। সে তো বসে বসেই খাচ্ছে, একদিন না খেলে তার এমন কিছু হবে না, আর আমাদেরও খাবারটা বেঁচে যাবে। রিয়ার মায়ের কথাগুলো শুনে শাকিল ঘুরে আবার রুমে চলে যেতে চায়। তখন রিয়ার বাবা বলে, কি বলছো এসব? শুনতে পারলে ছেলেটার মন খারাপ হবে। শাকিল, শাকিল বাবা, খেয়ে নাও। দয়া একদম উতলিয়ে পড়ছে। রিয়ার বাবার কথাগুলো শুনে শাকিল সামনের দিকে পা বাড়ায়। এমনিতেও তার প্রচুর খিদে লেগেছিল, তাই সে আর রাগ করে না গিয়ে তাদের কাছে এসে খেতে বসে। রিয়ার মা শাকিলের প্লেটে একটু খাবার দেয়। শাকিল মুচকে একটা হাসি দিয়ে বিসমিল্লা বলে খেতে শুরু করে। রিয়ার মা শাকিলের দিকে তাকাচ্ছে, আবার রিয়ার বাবার দিকে তাকাচ্ছে। রিয়ার বাবাকে ইশারায় কিছু একটা বলতে বলেছে। তখন রিয়ার বাবা চাপে পড়ে শাকিলের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, তা বাবা শাকিল, এবার তুমি কি করতে চাচ্ছ? শুনছি তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো, আর পড়াশোনাতেও নাকি খুব ভালো। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি অনেক ভালো রেজাল্ট করব। তোমার বাবা মা তো নেই, এখন কি করবে বলে ভাবছো? বাবা মা দুজনেই চাইতো আমি পড়াশোনা করে অনেক বড় মানুষ হই। আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। তোমার বাবা মা মরে গেছে, যাওয়ার সময় যেই ঋণ করে গেছে এটা শোধ করতেই তোমার জীবন শেষ। এমন সময় বিনা টাকা পয়সায় আমরা কি করে তোমায় চালাই বলো?
আমাদেরও তো একটা জীবন আছে। আমরা চাকরের বেতনও দিতে পারি না বলে চাকরকেও তাড়িয়ে দিয়েছি। চাকরের কাজগুলো করার কেউ নাই। এখন তুমি যদি বলো আমি চাকরের সমস্ত কাজ করে দেবো, শুধু আমায় খেতে দিলেই হবে। আমি আর কিচ্ছু চাই না। এই তো আমার কথা বুঝতে পারছো? আসলেই তুমি অনেক চালাক ছেলে। কি বলছো এসব? শাকিলকে দিয়ে চাকরের কাজ করিয়ে নেবে? তুমি চুপ করো তো। কাজ না করে কি ও শুধু শুধু বসে বসে খাবে? আমরা যে ওকে এখানে থাকতে দিচ্ছি এটাই অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে পড়াশোনাটা তো অন্তত করতে দাও। পড়াশোনা করে আবার কি করবে? ও কি চাকরি করতে পারবে নাকি? সেটা পরে দেখা যাবে। চাকরের তো বেতন দেয়, তুমি সেটাও দিচ্ছ না। অন্তত তার পড়াশোনা নষ্ট করো না, এইটুকু দয়া করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দয়া একদম উতলিয়ে পড়ছে। আমাদের বেলায় তো তোমার একটুও দয়া আসে না। দয়া তোমাদের নয়, আমার দরকার। বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে গিয়ে ঘুমাও। তাহলে রিয়ামা, কালকে শাকিলকে তোর কলেজে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিস। বাবা, আমার কলেজে কেন? এই শহরে তো আরও অনেক কলেজ আছে, সেখানেও পাঠাও। মা, তুই আমার কথাটা অন্তত শোন। ঠিক আছে। এই কথা বলে রিয়া ফিসফিস করে কি যেন বলতে বলতে সেখান থেকে উঠে চলে গেল। শাকিল চুপচাপ খেয়ে উঠে চলে গেল। তোমার মাথায় আসলে কি কোনোদিনও বুদ্ধি হবে না? রিয়া একজন চাকরের সাথে কলেজে কি করে যাবে? ভুলে যেও না, তাকে চাকর তোমরা বানিয়েছ। কে জানে একদিন তুমিও ওর চাকর হয়ে যাও। কথাবার্তা ঠিক করে বলো। ঠিক করে বলার জন্যই তো এই অবস্থা আমার। এ কথা বলে রিয়ার বাবা উঠে চলে গেল। রিয়ার মা অনেক কিছু বলল যেটা রিয়ার বাবার কানে নিল না। সোজা তার রুমে চলে গেল। শাকিল তার রুমে এসে বিছানায় বালিশের সাথে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ল। রাত পেরিয়ে সকাল হয়ে আসলো। পূর্ব দিগন্তে সূর্য উঠল মিষ্টি আলো নিয়ে। শাকিল ঘুম থেকে উঠে সেই সূর্যের মিষ্টি আলোর দিকে তাকিয়ে কুয়াশা ভরা ঘাসের উপর বসে আছে। রিয়ার মা ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি শুরু করে দিল। সাত সকালে এমন চিল্লাচিল্লি দেখে শাকিল তাড়াহুড়ো করে ভিতরে আসলো। এই চাকর, সকালে যে সবাইকে চা দিতে হবে এটা কি তোর মরা বাপ এসে বলে যাবে? কিন্তু আমি তো চা করতে পারি না। সেটা কি আমরা জানি? এই বাড়িতে কি তোকে জমিদারের মতো বসিয়ে বসিয়ে খাওয়াবো? যা, চা নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। শাকিল রান্নাঘরে চলে আসলো। গ্রামে সে কোনোদিন চা করেনি। তার বাবা মা তাকে রান্নাঘরে যেতেই দিত না। তাহলে আজকে সে কি করে চা বানাবে? রান্নাঘরে এসে যেমন তেমন করে হাত পুড়িয়ে চা বানিয়ে সবার সামনে এগিয়ে দেয়। রিয়ার মা চায়ের কাপে মুখে নিয়ে ওয়াক থু করে শাকিলের গায়ে চা ফেলে দিল। এটা কি করেছিস? হ্যাঁ, চায়ের পাতি কি তোর বাপ কিনে দেয় যে এতগুলো দিয়েছিস? ও তো বলল চা করতে পারে না, তবুও কেন পাঠালে? তুমি চুপ করো। চাকরের কাজটাও কি করতে পারবে না? এই শোন, কাল থেকে যেন এরকম না হয়। রিয়ার মায়ের এমন কথা শুনে কেউ আর চায়ে মুখ দিল না। তখন শাকিল কাপগুলো নিয়ে গিয়ে ধুয়ে রেখে দিল। সকালের নাস্তা আর রান্নাটা রিয়ার মা করলো। এর আগে বেশ কিছু কথা শোনালো শাকিলকে। তারপর রান্না করে সবার জন্য খাবার রেডি করলো। খাওয়া দাওয়া করে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে আসলো। শাকিলকে দেখে রিয়া রেগে তার বাবাকে ডাকলো। বাবা, কি হলো মা? বাবা, এই অবস্থায় সে কলেজে যাবে? তাও আবার আমার কলেজে? আমি পারবো না। এই বিচিত্র প্রাণীকে নিয়ে আমি কলেজে যেতে পারবো না। গ্রামে থাকে সেজন্য ততটা স্মার্টনেস বুঝে না। তুই আজকের দিনটা নিয়ে যা, শুধু আজকের দিনটাই। উফ, ঠিক আছে। এরপর শাকিল আর রিয়া বেরিয়ে আসলো। দুটো রিক্সা ডেকে একটাতে শাকিলকে উঠিয়ে দিল, আরেকটাতে রিয়া উঠে বসলো। তারা দুজনে একটা বিরাট বড় কলেজের সামনে দাঁড়িয়ে গেল। রিয়া ভাড়ার টাকাটা দিয়ে শাকিলকে বলল, এই শোন, কলেজে ভুল করেও বলবি না যে তুই আমায় চিনিস, বুঝলি? আর আসার সময় যেভাবে আসলি, যাবার সময় একা ঠিক সেইভাবেই চলে যাবি। ভুল করেও আমার আশেপাশে আসার চেষ্টাও করবি না। মনে থাকবে তো? জি। মনে না থাকলে
তোর এই বিচিত্র চেহারার এমন অবস্থা করব যে তুই কোনোদিনও ভাবতেও পারবি না। মনে থাকবে। আমি আগে যাব, তারপর তুই আসবি। এ কথা বলে রিয়া আগে কলেজের গেট দিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর শাকিল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো আর চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে কি বিশাল আর সুন্দর কলেজ। শাকিল চারপাশটা দেখতে দেখতে ভিতরে চলে আসে। চারিদিকে অনেক ছাত্রছাত্রী বসে আছে, সবাই শাকিলের দিকে তাকিয়ে আছে, কারণ সেখানে শাকিল সব থেকে আলাদা দেখাচ্ছে। সমস্ত ধনীদের মধ্যে যেমন একজন গরিব আলাদা দেখায়, ঠিক তেমন স্মার্টনেসের মধ্যে স্মার্টলেস দেখাচ্ছে। রিয়া কোনো দিকে না তাকিয়ে সোজা তার বান্ধবীদের কাছে চলে যায়। তার বান্ধবীদের সামনে গিয়ে বসতেই তারা বলে, কিরে, আজকে বিচিত্র প্রাণীকে কোথায় রেখে আসলি? আর বলিস না, জীবনটা আমার শেষ করে দিল। বাসায় হচ্ছে না বলে কলেজ পর্যন্ত চলে আসছে। কি বলছিস? আমাদের সাথে পড়াশোনা করবে। কি? আমাদের কলেজে? আমাদের ক্লাসে? হ্যাঁ, কিন্তু আমি ওকে বলে দিয়েছি ও যেন আমার আশেপাশে না আসে। আমি ওকে চিনিও না, আমাকেও চেনে না। মামা দেখো উগান্ডাবাসী কেমন করে হাঁটছে, হা হা। এই কথা বলে রিয়া এবং তার বান্ধবীরা হাসতে লাগে আর শাকিল আস্তে আস্তে হাঁটতেই থাকে। শাকিলকে দেখে কলেজের সবাই মজা নিচ্ছে, কিন্তু বিষয়টা এখনো পর্যন্ত বোঝার ক্ষমতা হয়নি তার। শাকিল প্রতিটি ধাপ দিচ্ছে আর মনে মনে চিন্তা করছে, এই কলেজের মতো যেন কলেজের সমস্ত ছাত্রছাত্রীর মন সুন্দর হয়, সবার যেন তাকে বন্ধু হিসাবে বরণ করে নেয়। কিন্তু লোকে বলে যা মনে ভাবা হয় তা কখনো বাস্তবে হয় না। বাস্তবতার সঙ্গে ভাবনার কোনো মিল নেই, দুটোর মাঝে রাত দিন পার্থক্য থেকেই যায়। আর সেই অনুযায়ী শাকিলের সামনে একদল ছেলে এসে দাঁড়িয়ে যায়। শাকিল তাদের দিকে চোখ তুলে তাকাতেই তারা সবাই জোরে জোরে হাসতে লাগে। সব ছেলেগুলো মিলে শাকিলের সাথে নানান ধরনের র্যাগিং করতে লাগলো। এসব দেখে কলেজের সবাই হাসতে লাগলো। শাকিল বুঝতে পারে তাকে এখানে সবার হাসির পাত্র বানানো হচ্ছে। এমন সময় কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দামি একটা বাইক, মাথায় হেলমেট, পরনে কালো টি শার্ট, কালো প্যান্ট। বাইকটা দেখে সবার চোখ সেদিকেই চলে যায়। দামি একটা বাইক এসে কলেজের গ্যারেজে থামে আর মাথা থেকে হেলমেটটা সরিয়ে মাথা ঝাঁকুনি দিয়ে চুলগুলো ঠিক করে নেয়। সিনেমার হিরোদের মতো এন্ট্রি নিয়ে কলেজে আসে রকি। রকিকে দেখে কলেজের সবাই হাই দিতে লাগে। শাকিলের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো দৌড়ে রকির কাছে চলে যায় আর হেসে হেসে কথা বলে। শাকিল এসব দেখে ভাবতে লাগে, তার এন্ট্রিতে যদি সবাই এরকম খুশি হয় তাহলে কতই না ভালো হতো, কিন্তু সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না। রকি সব ছেলের সাথে কথা বলতে বলতে শাকিলের দিকে আসে। হঠাৎ কলেজের মধ্যে এমন ছেলেকে দেখে রকি অবাক হয়ে বলে, আরে ভিখারি ভুল করে কলেজের ভিতরে ঢুকে এসেছে, ওকে 10 টাকা দিয়ে বল এটা কলেজ, এখানে কেউ ভিক্ষা করতে আসে না। ভাইয়া, আপনার ভুল হচ্ছে, আমি কোনো ভিখারি নই। ভিখারি না? তাহলে কি? তাহলে বাইরের ছেলে বলে এখানে কেন? এই তোরা কেউ একে বের করে দে। ভাইয়া, আমি এই কলেজে নতুন আসছি, এখানে ভর্তি হব। ভর্তি হবে ভালো কথা, কিন্তু আমার কাছ থেকে কি অনুমতি নিয়েছিস? আপনি কে? কি বললি? আমি কে? এই তোরা দেখছিস কি লাগা দুইটা, এর কত সাহস আমায় জিজ্ঞাসা করে আমি কে? রকি কথাটা বলার সঙ্গে সঙ্গে কটা ছেলে শাকিলের গালে পরপর কয়েকটা থাপ্পড় মারল। বেচারা শাকিল হাবুলের মতো অবাক হয়ে চিল্লাতে শুরু করেছে, আমাকে মারছেন কেন? আমি কি করেছি? এই তোরা থাম, তুই জানিস আমি কে? আমি ওরা মেয়ে কলেজের বস, আমার কথায় পুরো কলেজ চলে। ওহ, জানতাম না ভাইয়া, আমাকে মাফ করে দেন। কান ধরে উঠবস কর 10 বার। ওকে। রকির কথা মতো শাকিল কান ধরে উঠবোস করতে শুরু করে আর কলেজের সব ছেলেরা তার চারপাশে দাঁড়িয়ে জোরে জোরে হাসে। এক এক করে 10 বার কান ধরে উঠবোস করে শেষ করলো। এতে তার পায়ের অবস্থা খুবই মারাত্মক হয়ে পড়েছে। এবার সেখান থেকে চলে যাচ্ছিল, তখন রকি বলে, এই কোথায় যাচ্ছিস? রিয়ার কাছে। ও, রিয়া ডার্লিং এর কাছে? তা তোর কি হয়, জিএফ নাকি? আপনার ভুল হচ্ছে, এখানে আমি রিয়া নিয়ে এসেছে আর আমি ওদের বাসাতেই থাকি। ও, রিয়া ডার্লিং আবার ভূত পোষা কবে থেকে শুরু করেছে?
রকি আর তার বন্ধুরা রিয়াকে নিয়ে হাসতে লাগলো। তখন শাকিল সেখান থেকে রিয়ার সামনে আসলো। এবার কলেজের সবাই রিয়ার দিকে তাকিয়ে আছে। দোস্ত, মান সম্মান আমাদের আর কিচ্ছু থাকলো না। রিয়া, আমি ভর্তি করিয়ে দাও। শাকিল কথাটা বলা শেষ করতেই রিয়া ঠাস করে শাকিলের গাল বরাবর একটা থাপ্পড় মেরে দিল, যেটা শব্দ পুরো কলেজ ছড়িয়ে পড়ল। কিছু মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল, আর তারপর সবাই জোরে জোরে হাসতে লাগলো। বেচারা শাকিল গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে রইল। রিয়া ইংরেজিতে গালি শুনিয়ে সেখান থেকে চলে গেল, আর তার বান্ধবীরাও তার পিছনে পিছনে চলে গেল। আজ পুরো কলেজের সামনে এতগুলো ছেলের সামনে রিয়ার মান সম্মানে আঘাত লাগলো গেও ভূতটার জন্য। মানা করেছিল তার আশেপাশে আসতে, কিন্তু সে কিছুতেই শুনলো না। কলেজের সুন্দরী মেয়েদের তালিকা খুঁজতে গেলে রিয়ার নামটা হয়তো তাদের প্রথমে পাওয়া যাবে। এদিক দিয়ে তার ভাবটা অন্য লেভেলের, কিন্তু একটা সাধারণ গ্রামের খ্যাত ছেলেটা তাকে সবার কাছে হাসির পাত্র বানিয়ে দিল। রিয়ার রাগ কিছুতেই কমছে না। হাঁটতে হাঁটতে সেখান থেকে দূরে চলে আসলো, বইটা নিচে রেখে ধপ করে বসে পড়ল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। একটু পর তার বান্ধবীরা তার পাশে এসে বসলো। বান্ধবীরা এসে রিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো আর বলল, এই উগান্ডার আদিবাসী যেখানে যাচ্ছে সেখানেই আমাদের অপমান করে ছাড়ছে। তুই মানা করা সত্ত্বেও সে সবার সামনে সব কেমন ভড় করে বলে দিল। এখন পুরো কলেজ আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমি এই চাকরের বাচ্চাকে ছাড়বো না। আমাকে অপমান করেছে তো, এর প্রতিশোধ আমি নেব। প্রতিশোধ তো নিবই, তার আগে এই ব্যাপারটা কলেজে ছড়িয়ে যাওয়ার আগেই কিছু একটা কর। তার আগে ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাস করি, প্রতিশোধ পরে নিস। কথা বলে রিয়া আর তার বান্ধবীরা ক্লাসের দিকে চলে গেল। ওদিকে শাকিল সবার সামনে অপমান হয়ে চুপচাপ একা বসে আছে। নিরিবিলি বসে থেকে আনমনে চিন্তা ভাবনা করছে শাকিল। এমন সময় নিরিবিলি কাটিয়ে শাকিলের পাশে একটা ছেলে এসে বসলো। হাই, আমি ওবাইদুল। কথা শুনে শাকিল চোখ তুলে পাশে তাকিয়ে দেখে লম্বা ফর্সা একটা ছেলে এসে তার পাশে বসেছে। এটা দেখে একটা মুচকি হাসি দিয়ে এসে বলল, হাই, আমি শাকিল। নিশ্চয়ই তুমি গ্রাম থেকে এসেছো, তোমার পোশাক আর গেট আপে এমনটাই লাগছে। ঠিক বলছে, আমি গ্রাম থেকে এসেছি। একটু আগে যেগুলো হলো ওইসবে মন খারাপ করো না। ওইসব এই কলেজের প্রতিদিনের রুটিন। আজকে তোমার কপাল খারাপ ছিল, কালকে হয়তো অন্য কারো খারাপ হবে। মানে এরা প্রতিদিন এরকম করে, কিন্তু কেউ কিছু বলে না কেন? কলেজের স্যারেরা কিচ্ছু বলে না? ওরা হলের ছাত্র, ওরা এখানকার সিনিয়র, ওদের কথায় স্যারেরাও ভয় পায়। মারপিট থেকে শুরু করে এমন কিছু নাই যেটা তারা করে না। এমনকি এসব তারা কলেজ চলাকালীনও করে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না। তারা এমন কি যে সবাই ভয় পায়? রাজনীতি এখন শুধু সমাজে নয়, কলেজের মধ্যেও আসছে। এমনকি পড়াশোনা তো এখন রাজনীতি চলে। কি বলছো? এরা রাজনীতি করে? হলের ছাত্রদের একটা আলাদাই ক্ষমতা থাকে। তাদের নেওয়া যে কোনো সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। স্যার ম্যাডাম কারো কিছু বলার ক্ষমতা নেই। রকি কি শুধু একা হলের ছাত্র? না, প্রতিটি ক্লাস হলের ছাত্র আসে। তারা পুরো ক্লাস তার কথা শুনে চলতে হয়, তাদের সম্মান দিতে হয়। হলের ছাত্ররা রাজপুত্রের মতো থাকে এখানে। যাকে চায় তারা র্যাগিং করতে পারে, যাকে চায় মারতে পারে। কারো কিছু করার বা বলার নাই। এসব তো অন্যায়। কলেজে সবাই পড়াশোনা করতে আসে, এখানে কেন রাজনীতি করতে হবে? যদি এখানে থাকতে চাও তাহলে তাদের গোলামি করে থাকো, আর না থাকতে চাইলে চলে যাও। শহরে এটা একটা নামকরা কলেজ, কিন্তু ভিতরে সব কিছু আলাদা। মানে? প্রথম কথা হচ্ছে এখানে কোনো গরিবদের পড়াশোনা হয় না, আর দ্বিতীয় হচ্ছে এখানে কোনো দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনা হয় না। বুঝলাম না আমি। আস্তে আস্তে সব বুঝে যাবে। এখন বলো কি অবস্থা তোমার? দেখতেই পাচ্ছেন, ভর্তি হতে আসলাম এখানে, কিন্তু এখনো ভর্তি হতে পারলাম না। আমি তোমায় ভর্তি করিয়ে দিব। তার আগে বলো, এত কিছু শোনার পরও তুমি কি এখানে পড়াশোনা করতে চাও? অনেক কষ্টে আমি পড়াশোনা করার একটা সুযোগ পেয়েছি, এটা আমি হাতছাড়া করতে চাই না। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা বন্ধু। বন্ধুদের মধ্যে কিন্তু কোনো তুমি বা আপনি নয়, ওকে? আচ্ছা, ঠিক আছে।
চলো আমার সাথে, আমি স্যারের অফিসে নিয়ে যাচ্ছি। এ কথা বলে ওবায়দুল আগে আগে হাঁটতে লাগলো আর শাকিল পিছনে পিছনে হাঁটতে লাগলো। ওবায়দুলের বলা কথাগুলো শাকিলের মাথায় ঘুরপাক খাচ্ছে। তার মনে হচ্ছে এই কলেজের মতো সুন্দর এখানকার ছাত্রছাত্রীরা নয়। সে যেমনটা ভেবেছিল তেমনটা নয়, কিন্তু তবুও তাকে এখানেই থাকতে হবে, নয়তো পড়াশোনা আর হবে না তার। বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য শত বাধা পেরিয়ে তাকে সামনে এগিয়ে যেতে হবে। রিয়ার বাবা মা অনেক জোরাজুরিতে তাকে এই কলেজে ভর্তি করিয়ে দিতে চেয়েছে। এখান থেকে চলে গেলে আর পড়াশোনা করতে দেবে না। এসব ভাবতে ভাবতে শাকিল স্যারের অফিসে চলে আসে, সালাম দিয়ে ভিতরে যায়, তারপর সব কিছু বলে। আর স্যার বলে, রিয়ার বাবা আমার অনেক ভালো একজন বন্ধু, সে আমায় ফোন করে সব বলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি কলেজ খরচ, বই কেনার খরচ এইসব করতে পারবে? স্যার, আমাকে পারতে হবে, আমি পারবো ইনশাল্লাহ। তারপর সমস্ত কাজ করে শাকিলকে তারা ভর্তি করিয়ে নেয় আর ওবায়দুলের সাথে ক্লাসের দিকে চলে যেতে বলে। এবার তারা দুজন ক্লাসের দিকে চলে আসে। রিয়া আর তার বান্ধবীরা ক্লাস করার জন্য এসে বসে থাকে। রিয়ার আগে লালে লাল হয়ে আছে, যে করেই হোক তার প্রতিশোধ সে নেবে, তাকে কিছুতেই ছাড়বে না। এরই মধ্যে শাকিল আর ওবায়দুল ক্লাসরুমে চলে আসে। এদের দেখে রিয়া আরও রেগে যায়। শাকিল ক্লাসে অনেকগুলো ছাত্রছাত্রী দেখে অবাক হয়ে গেছে। শাকিল রিয়ার দিকে তাকাতে রিয়া চোখ বড় বড় করে ভয় দেখানোর চেষ্টা করে। সেদিকে মনোযোগ না দিয়ে সে সবার পিছনের সিটে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে ক্লাসের স্যার আসে আর সবাই ক্লাসে মনোযোগ দেয়। তখন ওবায়দুল শাকিলের উদ্দেশ্যে বলে, এবার দেখো, এখান থেকে রাজনীতি শুরু। কেন? স্যার এখনই সবাইকে বই বের করতে বলবে, তারপর কয়েকটা উল্টাপাল্টা কথা বলবে যেটা আমার মতো কোনো ছাত্র বা ছাত্রী বুঝতে পারবে না। তারপর সামনে থাকা কয়েকটা ছেলে যারা হলের ছেলে তাদের জিজ্ঞাসা করবে বুঝতে পারছে কিনা, তখন তারা হ্যাঁ বলবে, স্যার চলে যাবে। তাই নাকি? দেখতে থাক। তারপরে ওবায়দুলের কথা মতো স্যার সবাইকে বই বের করতে বলে। এবার কয়েক মিনিট লেকচার দেয়, যেটা শাকিলের মাথায় একটুও ঢোকে না। তখন সামনে থাকা কয়েকটা হলের ছাত্রকে জিজ্ঞেস করে বুঝতে পারছে কিনা, তখন তারা হ্যাঁ বলাতে স্যার সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। ওবায়দুলের কথা হুবহু মিলে যাওয়াতে শাকিল অনেকটা অবাক হয়ে গেছে। প্রথম ক্লাসটা শেষ করে স্যার যাওয়ার পর সবাই বেরিয়ে চলে আসে। তারা দুজন বেরিয়ে এসে ক্যান্টিনে গিয়ে বসে গল্প করছিল। তখন সেখানে রিয়া আর তার বান্ধবীরা চলে আসে। রিয়াকে দেখে শাকিল দাঁড়িয়ে বলে, রিয়া তুমি? আমার পেছনে আয়। আচ্ছা। এ কথা বলে রিয়া সেখান থেকে চলে যাচ্ছে। শাকিল তার পিছনে যেতে লাগলো। এমন সময় ওবায়দুল বলল, মামা যাস না, ওরা খুব ডেঞ্জারাস মেয়ে, তোকে আড়ালে নিয়ে খুব মারবে। আরে আমি মারবে কেন? ও আমাকে চেনে, আমি তো ওর বাসায় থাকি, আর ও আমাকে এখানে নিয়ে এসেছে। তবুও আমি মানা করছি, যাস না। কিচ্ছু হবে না। এ কথা বলে শাকিল রিয়ার পিছনে পিছনে চলে আসলো। এসে দেখে রিয়া আর তার বান্ধবীরা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলার জন্য ডাকলেন? তোকে আমি বলছিলাম কলেজে কাউকে বলবি না যে তুই আমাকে চিনিস, আর আমি তোকে চিনি, কিন্তু তবুও তুই সবার সামনে বলছিস। আমি তখন আপনাকে খুঁজে বের না করলে ভর্তি হতাম কি করে, তাই আপনাকে খুঁজছিলাম। তোর ভর্তিকে গুলি মার। এই তোরা কি দেখছিস? মার ওকে। ওর সাহস কত আমায় অপমান করে, সবার সামনে আমায় হাসির পাত্র বানায়। এই কথা বলে রিয়া ও তার বান্ধবীরা শাকিলকে মারতে লাগে। ইচ্ছে মতো তারা তাকে মারে। মারা শেষ হলে রিয়া লাঠি শাকিলের দিকে করে বলে, পরের বার যদি আমার নাম ভুল করেও মুখে আনিস, তাহলে তোকে এই দুনিয়া থেকে তুলে ফেলবো, বুঝলি বিচিত্র প্রাণী? আমি তো কোনো খারাপ কাজ করিনি, শুধু আপনার নামটা বলেছি, তার জন্য আমাকে এভাবে মারলেন? তোর এই বিচিত্র মুখে আমাদের নাম নেওয়া মানেই আমাদের অপমান। তুই এখানে সবার অপমানের প্রতীক হয়ে আছিস। যার নাম মুখে নিবি সে অপমান হবে, কারণ তোর মতো জোকারের মুখে যার নাম আসবে সে সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে। তোকে একটা ভালো বুদ্ধি দেই, তোদের মতো উগান্ডাদের জন্য এসব কলেজে কোনো জায়গা নেই। সময় থাকতে এখান থেকে চলে যা। শোন, তুই যাবি কি না যাবি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুই আমার বাসায় একটা চাকর, আর চাকর হয়ে মালিকের নাম কখনো মুখেও আনবি না, বুঝেছিস?
কি বললি? তোর বাসার চাকর? হ্যাঁ, আমার মাকে চাকর করে রাখছে। নিজের বাবা মা তো রাস্তায় ফেলে চলে গেছে, আমার মা দয়া করে চাকর করে রাখছে। এমন উগান্ডা মার্কা ছেলেকে তো আমি চাকর করেও রাখবো না। কি করে রাখলি তোরা? সারাদিন তোকে এই বিচিত্র চেহারা দেখতে হবে, আমার ভেবেই তো গা কাটা দিচ্ছে। রাখতে তো আমরাও চাইনি, কিন্তু আমার বাবা একটু বেশি মানব দরদি। রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা ময়লা আবর্জনার প্রতিও তার দয়া এসে যায়। একে যেতে বলতো, আমার উল্টি আসছে। কি বিচ্ছিরি দুর্গন্ধ, সেই যা এখান থেকে। কথাটা বলে তিশা নাকে হাত দিয়ে আরেক হাতের লাঠি দিয়ে ইশারায় শাকিলকে চলে যেতে বলল। শাকিল মন খারাপ করে আর গায়ের ব্যথার সাথে করে নিয়ে সেখান থেকে চলে আসলো। কোনো রকম অপরাধ না করেও শাস্তি পেতে হলো তাকে। বাবা মা নাম দেয় ডাকার জন্য, কিন্তু আজ সেই নাম মুখে নেওয়ার জন্য মার খেতে হলো শাকিলকে। শাকিলকে এমন মন খারাপ করে আসতে দেখে ওবায়দুল তার সামনে আসলো আর জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? তোর মন খারাপ কেন? ওরা কি তোকে মারলো? মারে নেই, আমি কলেজে শিক্ষা অর্জন করতে আসছিলাম, আর এখন সেই শিক্ষা অর্জন করলাম। চাইলেই যে কারো নাম মুখে আনতে হয় না, মনে রাখতে হয় যে কেউ কেউ তার নিজের বাবা মায়ের দেওয়া নাম সবার মুখে শুনতে চায় না। বুঝতে পারছি, তখন সবার সামনে ওর নাম বলেছিস বলে এখন তোকে ওরা মারছে। আসলে বন্ধু, এখানকার প্রতিটি শিক্ষার্থী কিছু না কিছুর অহংকারে ডুবে আসে। কেউ চেহারার অহংকার, কেউ ক্ষমতার অহংকার, আবার কেউ টাকা পয়সার অহংকার। তাদের এই অহংকারই হচ্ছে তাদের টিকে থাকার একমাত্র ভরসা। এটা নষ্ট হতে গেলে তারা হয় নিজের জীবন দিয়ে রক্ষা করবে, নয়তো অন্য কারো জীবন দিয়ে। তবুও তাদের অহংকারের বিন্দুমাত্র ক্ষতি হতে দিবে না। অহংকার আঁকড়ে ধরে বেঁচে থেকে কি লাভ? একদিন না একদিন এই অহংকার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মন খারাপ করিস না, চল আমরা একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। ঠান্ডা হাওয়া খাবি কেন? এখন তো ক্লাসের সময়, ক্লাস করতে হবে। হা হা, ক্লাস? আসছিস কেন? ক্লাস ফাঁকি দেওয়া ভালো না, এতে নিজেরই ক্ষতি হয়। ক্লাস ফাঁকি আমরা নয়, স্যারেরা দেয়। তারা ঠিকমতো ক্লাস করায় না, অথচ পরীক্ষার সময় সবাইকে ফেল করে দেয়। কি বলছিস? চল তোকে লাইভ ফুটেজ দেখাই। এই কথা বলে ওবায়দুল শাকিলকে নিয়ে তার ক্লাসের দিকে যায়। ক্লাসের দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখে ক্লাসের ভিতর কয়েকটা ছেলে আর মেয়ে বসে থেকে গল্প করছে। তারা খুব ক্লোজ হয়ে বসে আছে। এটা দেখে শাকিল বলে, এরা এভাবে গা ঘাসাঘাসি করে বসে আছে কেন? স্যার দেখলে তো বকবে। এরা হলের ছাত্র, এরা এখানে বসে প্রেম করছে, আর যতক্ষণ পর্যন্ত প্রেম করবে ততক্ষণ এখানে ক্লাস হবে না। কেন? রাজনীতি ভাই, রাজনীতি। এদের সাথে সাথে স্যারেরাও ঠিক মতো ক্লাস করায় না। যেটা করে সেটা সহজ সাবজেক্ট, করালেও হয় না, না করালেও হয়। আস্তে আস্তে তুই সব বুঝে যাবি। এখন এখান থেকে চল, নয়তো এরা দেখতে পেলে আমাদের 12টা বাজিয়ে দিবে। তারপর তারা দুজন সেখান থেকে চলে আসে আর গল্প করতে করতে নদীর পাড়ের দিকে চলে যায়। নদীর পাড়ের মিষ্টি আবহাওয়া মন ছুঁয়ে যাওয়ার মতো। নদী বয়ে যাওয়া ঢেউ আর বাতাসের মধ্যে যেন এখনো সেই কাজী নজরুল আর রবীন্দ্রনাথের ছন্দে ভরা কবিতাগুলো মিশে একাকার হয়ে আছে। দিনটাকে তারা দুজন এভাবে উপভোগ করে। সমুদ্রের গভীর জলের ঢেউয়ের মতো তাদের দুজনের বন্ধুত্বটাও গভীর হয়ে যায়। কলেজ শেষ করে শাকিল চলে আসে সেই কর্মস্থলে, যাকে বাড়িও বলা যায় না, আবার কর্মস্থলও বলা যায় না। শাকিল আজও জানে না সে এখানে কোন পরিচয়ে থাকছে, কিন্তু তার মনে একটা পরিচয় বারবার নাড়া দিচ্ছে, চাকর। চাকর হয়ে সে এখানে পরিচিতি লাভ করেছে, তার জন্য এটাই যথেষ্ট। কারণ বেঁচে থাকার জন্য একটা পরিচয় তো সে পেয়েছে, এর থেকে আবার কি চায়। বাসায় এসে তার রুমে এসে শার্ট খুলে একটু রেস্ট নিতে বিছানায় গা এলিয়ে দেয়। রিয়ার মারা প্রতিটি লাঠির আঘাত তার শরীরে চিহ্নিত হয়ে আছে। শরীরের ব্যথায় তার ঘুম চলে আসে, কিন্তু চাকরের কপালে যে ঘুম জোটে না এটা তার খেয়াল ছিল না। শুরু হয়ে যায় রিয়ার মায়ের চিল্লাচিল্লি। চিল্লাচিল্লিতে শাকিলের ঘুম ভেঙে যায় আর তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। চাকরের বাচ্চা হয়ে জমিদারের ছেলের মতো আচরণ। চাকরের বাচ্চা চাকর, কাজ করা বাদ দিয়ে পড়ে পড়ে মরণের ঘুম ঘুমোচ্ছে। সরি আন্টি, আসলে আমার ঘুম ধরে গেছিল,
রাখ তোর সরি। কাজের ভয়ে কলেজে গিয়ে রং তামাশা করেও তোর মন ভরেনি যে এখন এসে ঘুমোচ্ছিস? আমাকে কি করতে হবে বলেন, আমি করে দিচ্ছি। কি করতে হবে মানে? খাওয়া দাওয়ার সময় হয়ে যাচ্ছে, থালা বাসন কি তোর মরা বাপ মা এসে ধুয়ে দিবে? আমি এখনই দিচ্ছি। শাকিল এক মুহূর্তের জন্য দু চোখ বন্ধ করে যেন কারো কাছে বিচার দিয়ে রাখলো। তারপর সেখান থেকে গিয়ে থালা বাসন ধুয়ে দিল। সবাই মিলে খেতে বসবে। রিয়ার বাবা আসলো। রিয়ার মা বসে আছে আর শাকিল খাবারগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছে। নিজের কাজ শেষ করে খাওয়ার জন্য চেয়ারে বসতে যাবে এমন সময় রিয়ার মা বলল, দাঁড়া চাকর। সাধারণ একটা চাকর হয়ে মালাইদের সাথে খেতে বসার সাহস কি করে হয় তোর? সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো রিয়া বলল। শাকিল মাথা নিচু করে চেয়ার থেকে উঠে দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার যতক্ষণ না খেয়ে চলে যাচ্ছি ততক্ষণ তুই এভাবেই দাঁড়িয়ে থাকবি। না, আমি যখন খেতে আসবো তখন এই বিচিত্র প্রাণী যেন আমার চোখের সামনে না আসে। ওকে দেখলে আমার খাবার গলা দিয়ে নামবে না। শুনতে পেয়েছিস রিয়া কি বলল? যা এখান থেকে। ঠিক আছে। এই কথা বলে শাকিল মাথা নিচু করে সেখান থেকে চলে যায় আর রিয়া এসে একটা চেয়ারে বসে পড়ে। তখন রিয়ার বাবা এসে বলে, ছেলেটার সাথে এরকম আচরণ করার খুবই দরকার ছিল কি? তুমি চুপ করো তো। আজকাল দেখছি এর জন্য তোমার একটু বেশিই দয়া হচ্ছে। দয়াটাকে আটকিয়ে রাখো, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। রিয়ার বাবা আর কোনো কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। শাকিল তার রুমে গিয়ে মাথা নিচু করে বসে রইল। তার চোখের মাঝ থেকে গড়িয়ে আসা এক ফোঁটা পানি মাটিতে পড়ল। রিয়া আর তার বাবা মা খাওয়া দাওয়া করে চুপচাপ চলে গেল। শাকিলকে কেউ ডাকলো না। তারা নিজেদের রুমে গিয়ে আরাম করছে। এদিকে শাকিল পেটে খিদে নিয়ে বসে আছে। পেটের খিদে আটকাতে না পেরে দরজা দিয়ে বাইরে এক নজর তাকালো আর দেখতে পেল আশেপাশে কেউ নেই। তখন সে বুঝতে পারলো তারা খাওয়া দাওয়া করে চলে গেছে। তখন সে রুম থেকে বেরিয়ে এসে রান্নাঘরে খাবার নিতে এসে দেখে অল্প একটু খাবার পাতিলে পড়ে আছে আর পাশেই একটা পাতিলে পানি ঢেলে দেওয়া খাবার আছে। শাকিলের আর বুঝতে বাকি রইল না যে তার জন্য অল্প কিছু খাবার রেখে বাকি খাবার নষ্ট করে দিয়েছে, কিন্তু তার কিছু করার থাকলো না। চুপচাপ সেই খাবারটা খেয়ে আবার রুমে চলে আসলো। বিকালে রিয়ার বাবার সাথে বাজারে পাঠানোর জন্য শাকিলকে ডাকলো। শাকিল বেরিয়ে এসে ব্যাগ নিয়ে রিয়ার বাবার সাথে বাজারে রওনা দিয়ে দিল। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে তারা দুজন রওনা দিয়ে দিল। রাস্তায় যাবার সময় রিয়ার বাবা শাকিলের উদ্দেশ্যে বলল, বাবা, আমাকে মাফ করে দিও। বাঁচানোর নাম করে তোমায় জাহান্নামে নিয়ে এসে ফেলেছি। আরে আঙ্কেল, কি বলছেন আপনি? আপনি তো আমি নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার রাস্তা দেখিয়েছেন। আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আর এমনিতেও বসে থেকে তো আর কেউ খাবার দেবে না। আপনারা আমাকে খেতে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, এমনকি পড়াশোনাও করতে দিচ্ছেন, আর আমি আপনাদের জন্য এটুকু করতে পারবো না? তুমি একদম তোমার বাবার মতন সোনার টুকরো হয়েছো বাবা। তোমার বাবা একজন মহান মানুষ ছিলেন। নিজের থেকেও সে অন্যের উপকারের কথাই বেশি ভাবতেন। লোকে যাই বলে, আমি আমার বাবাকে একজন মহান বাবা হিসেবে মানি। আমি জানি সে কতটা মহান ছিলেন। তোমার বাবা আমায় নিষেধ করেছিল আমি যেন কোনো বড়লোক ঘরে বিয়ে না করি, কিন্তু আমি রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতাম। তাই তোমার বাবার কথা অমান্য করে রিয়ার মাকে বিয়ে করি, আর আজ আমার এই অবস্থা। তার কথায় উঠি বসি, তার কথায় আমি চলি। বলতে গেলে আমি এখন একটা রোবট, যার রিমোট রয়েছে রিয়ার মায়ের হাতে। ওই দিন যদি তোমার বাবার কথা শুনতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আমি তো ভুল করেছি। তাই আমি দুনিয়ার মানুষকে বলতে চাই যে কোনো ছেলে তার সামর্থ্যের উপর মেয়েকে বিয়ে যাতে না করে। যার যতটুকু সামর্থ্য সে তার নিচু সামর্থ্যের ঘরের মেয়েকে বিয়ে করবে। টাকা পয়সা না পেলেও অন্তত সুখটা মন ভরে পাবে। আফসোস করেন আঙ্কেল, একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষের লোভ করতে গেলে পাপে অবশ্যই পড়বে। আমিও লোভ করতে গিয়েছিলাম, আর যার শাস্তি আমি এখন পাচ্ছি। নিজেকে দোষারোপ করবেন না আঙ্কেল। তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমার বাবার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। জি। রিয়ার মা একটু অহংকারী, কিন্তু আমার মেয়ে মন থেকে ভালো।
মায়ের সাথে থেকে মায়ের মতন আচরণ করে ঠিকই, কিন্তু মন থেকে সে অনেক ভালো। আঙ্কেল, আমরা মনে হয় বাজারে চলে আসছি। রিক্সা তো দাঁড়িয়ে গেল। তারপর শাকিল আর রিয়ার বাবা রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা দিয়ে বাজারের ভিতরে চলে গেল। রিয়ার বাবা বাজার করতে শুরু করলো আর শাকিল তার পিছনে ব্যাগ নিয়ে হাঁটতে লাগলো। তারা দুজন মিলে বাজার করা শেষ করে আবার বাসার দিকে রওনা দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে তারা বাসায় চলে আসলো। এবার রিয়ার মা সমস্ত কিছুর হিসাব নিল। বিকেলে একটু ফাঁকা সময় পেয়ে শাকিল দৌড়ে বাজারে চলে এসে একটা ছোট হোটেলে গেল আর চা করা তাদের কাছ থেকে শিখে নিল, নয়তো কালকে সকালে আবার রাগারাগি হবে। রাতে সবার জন্য খাবার সাজিয়ে দিয়ে রিয়া আসার আগেই সে তার রুমে চলে আসলো। রিয়া বলে দিয়েছে খাওয়ার সময় যেন তার চোখের সামনে শাকিলকে না দেখতে পায়, সেজন্য শাকিল আর সেখানে থাকলো না, তার নিজের রুমে এসে বসে রইল। তারা সবাই যখন খাওয়া দাওয়া শেষ করে চলে গেল, তখন বেঁচে থাকা অবশিষ্ট খাবার শাকিল খেয়ে এসে ঘুমিয়ে গেল। সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত না থাকায় ঘুম ছুটল না, যার ফলে সাত সকালে রিয়ার মা বাড়ি মাথায় নিল। সাত সকালে চিল্লাচিল্লি শুরু করে দিল। শাকিল তাড়াহুড়ো করে উঠে গিয়ে কোনো রকম কথা না বলে চুপচাপ রান্নাঘরে গিয়ে চা করতে শুরু করলো। এদিকে রিয়ার মা শাকিলের মরা বাবা মাকে তুলে ইচ্ছে মতো যা তা বলেই যাচ্ছে। চা করা শেষ করে সবাইকে এক কাপ করে চা দিয়ে রিয়ার চা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তখন রিয়ার মা বলল, চা হাতে করে নিয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? আমার মেয়েটা যে ঘুম থেকে উঠেছে চা খাবে, এটা কি নতুন করে তোকে বলতে হবে, নাকি তোর মরা বাপ এসে চা দিয়ে আসবে? কথাগুলো শুনে শাকিল কোনো কথা না বলে চা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে রিয়ার ঘরে চলে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে দরজায় ঠকঠক করলো। অনেকক্ষণ ঠকঠক করার পর ভিতর থেকে অনুমতি আসলো। তখন চা নিয়ে ভিতরে ঢুকলো শাকিল। তাকে দেখে তো রিয়া রেগে মেগে লাল হয়ে গেল। এই চাকরের বাচ্চা চাকর, তুই আমার রুমে কি? হ্যাঁ, সকাল সকাল তোর এই বিচিত্র মুখ দেখতে হলো। না জানি আজকের দিনটা কতটা খারাপ যাবে। আপনার চা। কথাটা বলে শাকিল তার হাতে থাকা চায়ের কাপটা রিয়ার দিকে এগিয়ে দিতেই রিয়া সেটাকে হাতে নিয়ে শাকিলের মুখের উপর ছুঁড়ে মারলো। গরম চা চোখে মুখে পড়াতে বেচারা শাকিল ছটফট করতে লাগলো। তখন রিয়া বলল, আমার রুমে আসার অনুমতি তোকে কে দিয়েছে? হ্যাঁ, কি মতলব নিয়ে আসছিস তুই? কি মতলব নিয়ে? তোদের মতো চাকরদের আসলে চরিত্রের দোষ আছে। ইডিয়েট, বেরিয়ে যায় এই মুহূর্তে আমার রুম থেকে। কথাগুলো শুনে শাকিল চুপচাপ চায়ের কাপ উঠিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসলো। এই অবস্থায় শাকিলকে দেখে রিয়ার মা চিল্লাতে লাগলো, আমি জানতাম তোর দ্বারা একটা কাজও ঠিক মতো হবে না। সকাল সকাল আমার মেয়েটাকে রাগিয়ে দিলি তো। যা, আবার চা বানিয়ে নিয়ে আয়। মাথা নাড়া দিয়ে রান্নাঘরে এসে আবার চা বানিয়ে রিয়ার মায়ের কাছে গেল। এবার রিয়ার মা চায়ের কাপ হাতে নিয়ে রিয়ার রুমে আসলো। আমার মামুনির ঘুম ছুটলো? মা এসব কি? হ্যাঁ, তোমরা থাকতে ওই চাকরটা আমার রুমে কি করে আসে? আমি জানলে কি আর আসতে দিতাম। আজকাল তোর বাবার আশকারা পেয়ে পেয়ে খুব বার বেড়েছে। ওকে আর আমি নিতে পারছি না, সব চাকাই আমাকে বিরক্ত করে মারছে। তুমি ওকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দাও প্লিজ। বের তো করে দিব, কিন্তু একবার চিন্তা কর, একটা চাকর রাখলে অনেক খরচ। আজকাল চাকরদের অনেক দাম বেড়েছে, আর একে রাখলে আমাদের সেই খরচ হচ্ছে না। ইচ্ছা মতো যে কোনো কাজ করিয়ে নিতে পারছি। উফ, আমি বিরক্ত হয়ে গেছি। আরে মা, চাটা তো খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। একদিনের গালি খেয়ে চা করাও শিখে গেছে। তুমি ওকে চেনো না? ও মুচকি শয়তান। কাজ করবে না বলে প্রথম দিনে ইচ্ছে করে অমন বিচ্ছিরি চা বানিয়েছিল। তাই নাকি? আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। ব্যাস, রিয়ার কথা শুনে রিয়ার মা নিচে চলে আসলো আর শাকিলকে ডেকে রিমান্ডে নিয়ে ইচ্ছে মতো বকাবকি করলো। কোনো দোষ না করেও দোষী হয়ে সব কিছু মেনে নিল শাকিল, আর বাকি কাজগুলো করে সবার জন্য খাবার রেডি করে সে তার রুমে গিয়ে বসে রইল। সবার খাওয়া শেষ হওয়ার পর শাকিল রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এসে দেখে একটুও খাবার বেঁচে নেই। বিষয়টা দেখে রিয়ার মাকে সে বলল, আন্টি, আমার খাবার কোথায়? আজকে তোর খাবার নেই। যেটুকু খাবার রান্না হয়েছে সেসব আমাদের খেতেই শেষ হয়ে গেছে।
আজকের দিনটা না খেয়ে পার কর, দুপুরে বেশি করে খেয়ে নিস। রিয়ার মায়ের কথা শুনে শাকিলের বলার মতো কোনো কথা থাকলো না। মন খারাপ করে সে আবার তার রুমে চলে আসলো। রুমে এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে রাস্তায় আসলো। এমন সময় পিছন থেকে রিয়ার বাবার কণ্ঠ তার কানে ভেসে আসলো। আমি অফিসে যাব, চলো দুজন একসঙ্গে চলে যাই। এই কথা বলে রিয়ার বাবা একটা রিক্সা ডেকে দুজনে উঠে রওনা দিয়ে দিল। কিছুটা দূর এসে রিয়ার বাবা পকেট থেকে কিছু টাকা বের করে শাকিলের হাতে দিয়ে বলল, এটা রাখো আর বাইরে থেকে কিছু খেয়ে নিও। আরে আঙ্কেল, কি করছেন? আমার এসবের দরকার নেই, আমার পেট ভরাই আছে। তুমি ঠিক মতন মিথ্যা কথা বলতে পারো না। এমন একটা ছেলের উপর এত অত্যাচার কি করে করছে? আঙ্কেল, ওসব বাদ দেন না, আমি অনেক ভালো আছি। দেখেন, আমি কলেজে যাচ্ছি, এত বড় কলেজ। সেজন্যই বলছি, এত বড় কলেজে যাচ্ছ, কিছু টাকা পকেটে রাখো, দরকার পড়বে। আর তাছাড়া তুমি কলেজ থেকে আসার সময় কি করবে? তোমার কাছে তো ভাড়া দেওয়ার মতনও টাকা নেই। শাকিল চিন্তা করে দেখলো রিয়ার বাবা যা বলছে তা সঠিক। রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা তার কাছে নেই। এসব ভেবে রিয়ার বাবার কাছ থেকে টাকাটা নিল। অবশেষে তারা কলেজের গেটের সামনে চলে আসলো। শাকিল নেমে রিয়ার বাবাকে বিদায় জানিয়ে কলেজের ভিতরে চলে আসলো। রিয়ার বাবার ব্যবহার তার অনেক ভালো লাগে, তাই রিক্সা থেকে নামার পর রিয়ার বাবার কথা ভাবছিল আর হাঁটছিল। এমন সময় হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগলো। সামনে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। এটা দেখে শাকিল কিছুটা ভয় পেয়ে গেল। তখন ছেলেগুলো তার সাথে র্যাগিং করা শুরু করে দিল। কেউ শাকিলের শার্টের বোতাম খুলে, আবার কেউ তার পকেট থেকে টাকাটা বের করে ছুঁড়ে মারে, আবার কেউ চুলগুলো এলোমেলো করে। এরকম করে তার সাথে অনেক অত্যাচার করা হলো। অবশেষে তারা শাকিলকে ছাড়লো। শাকিল তার শার্ট ঠিক করলো, হাত দিয়ে মাথার চুল ঠিক করলো। এবার দূরে পড়ে থাকা টাকা উঠিয়ে নিয়ে পকেটে নিল। টাকাটা তোলার সময় রিয়া এটা দেখতে পেল আর তার উপর সন্দেহ করলো। মনে মনে বলল, তোকে পরে দেখে নেব। শাকিল তার একদিনের বন্ধু ওবায়দুলের কাছে চলে গেল। তাদের মধ্যে আলাপ আলোচনা হলো। এরই মধ্যে ক্লাসের সময় হয়ে গেল। ক্লাসের সময় হয়ে গেছে রে, চল ক্লাস করি। এখন ক্লাস হবে না, ওই যে দেখ হলে ছাত্ররা যাচ্ছে আমাদের ক্লাসে। দেখ দোস্ত, অনেক কষ্টের পর আমি পড়াশোনা করার এই শেষ সুযোগটা পেয়েছি। এখন আমি হাতে হাত রেখে বসে থাকতে পারি না। তো কি করতে চাস? পুরো কলেজ হাতে হাত দিয়ে বসে আছে, তোর কি সমস্যা? সবার কথা আলাদা আর আমার কথা আলাদা। ওরা ক্লাসরুমে বসে প্রেম করবে বলে কি আমাদের ক্লাস মিস দিতে হবে? এটাই রুলস প্রিয়। অভিযোগ দেবো, আমি অভিযোগ দেবো এদের বিরুদ্ধে। তোর কি মাথা ঠিক আছে? দেখ দোস্ত, এসব অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে তো লড়াই করতেই হবে। তাই বলে তুই মরার ইচ্ছা হয়েছে নাকি তোর? তুই আমার সাথে যেতে চাইলে আয়, আর না চাইলে এখানেই থাক। আরে আমার কথাটা তো একবার শোন, ওরা খুব ডেঞ্জারাস, তোকে মেরেই ফেলবে। ওবায়দুলের কথা শুনে কোনো উত্তর দিল না, সোজা হেড অফিসে চলে আসলো। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। এরপর কোনো কথা না ভেবেই তাদের নামে অভিযোগ করে দিল। তুমি তো কালকে এখানে ভর্তি হয়েছো, তাই না? জি স্যার। তা তুমি কি এই বিষয়টা ঠিক করে চিন্তা ভাবনা করেছো? স্যার, আমি সব কিছু চিন্তা ভাবনা করেই এখানে এসেছি। এখানে আমরা সবাই পড়াশোনা করতে এসেছি, আমরা পড়াশোনা করতে চাই। ওকে। শাকিলের কথা মতো অভিযোগ জমা নেওয়া হলো। এরপর শাকিল অফিস থেকে বেরিয়ে চলে আসলো। তাদের ক্লাসরুমের সামনে এসে দেখে হলের ছেলেগুলো এখনো বসে প্রেম করছে। তখন তারা দুজন আবার মাঠে চলে আসলো আর গল্প করতে লাগলো। কিন্তু ওবায়দুল বারবার শাকিলকে একই কথা বলতে লাগলো। মামা, আমার ভয় করছে, ওরা তোকে ছাড়বে না। আমার সামনে অন্যায় হচ্ছে আর আমি চুপ করে বসে দেখব? কলেজের এতগুলো ছাত্রছাত্রী, তারাও তো বসে বসে দেখছে, কেউ কোনো কথা বলেনি। এরকম করে তারা দুজন কথা বলছিল। এদিকে হেড অফিস থেকে হলের ছাত্রদের কাছে ফোন চলে গেল আর সব কিছু বলে দেওয়া হলো। হলের ছাত্রদের লিডার ছিল রনি। রনি সবাইকে নিয়ে চলে আসলো মাঠে, আর এক ছেলে শাকিলকে দেখিয়ে দিল। তখন রনি শাকিলের সামনে আসলো। আরে তুই সেই ভিখারি নস? আমি এখানকার একজন ছাত্র। ছাত্র এখানকার সবাই, কিন্তু তুই মহাছাত্র হতে চাস কি জন্য? ভুল করে কি জন্য অভিযোগ দিতে গেলি? আমি ভুল করে নয়, ঠিক করে অভিযোগ দিয়েছি। তোর মনে হয় একটা কথা জানা নেই। আরে তুই তো কালকেই আসলি, তাহলে জানবি কি করে?
শোন ভালো করে, এই কলেজের প্রত্যেককে আমার কথায় উঠে বসে, আর তুই যেখানে অভিযোগ দিয়েছিস সেও আমার কথায় চলে। তাহলে আমার নামের অভিযোগ নিয়ে তুই কি জন্য তার কাছে গেলি? এসব কিন্তু দুর্নীতি। এখানে সবাই পড়াশোনা করতে আসে। ও পড়াশোনা, পড়াশোনা তো এবার করছে। এরা তো কোনো কথা বলেনি, কিন্তু তুই মরার জন্য কেন বলতে গেলি? এখন তো তোকে মরতে হবে। কথাটা শুনে শাকিল অনেক ভয় পেয়ে গেল। তার হাত পা কাঁপতে লাগলো। কি করবে সে কিচ্ছু বুঝতে পারছে না। ভয়ে তো তোর সব শেষ। এতটুকু সাহস নিয়ে আমার নামে নালিশ করতে গেছিলি? গ্রামের খ্যাত তোকে দেখেই রাগ উঠতেছে। আচ্ছা আচ্ছা, তোকে একটা সুযোগ দিলাম, যা। এখানকার এতগুলো ছাত্রছাত্রীদের মধ্যে যদি একজন তোর পক্ষে কথা বলে তাহলে তোকে ছেড়ে দিব। ভাই, ও নতুন, ওকে ছেড়ে দাও। এমন ভুল আর কখনো করবে না সে। তাহলে তুইও আছিস? আরে আমার তো মনেই ছিল না। এটা তো আমার ডার্লিংয়ের বাসার মেহমান। কই আমার ডার্লিংটা? কথাটা বলে রনি চারপাশে রিয়াকে খুঁজতে লাগলো। তখন দেখা গেল রিয়া দূরে তার বান্ধবীদের সাথে বসে আছে। ওই তো আমার ডার্লিং। তুই জানিস সেই 4টি বছর ধরে আমি তার পেছনে পড়ে আছি, কিন্তু এখন পর্যন্ত তাকে প্রপোজ করার সাহস হয়নি। তোর কপালটা অনেক ভালো যে তুই ওর বাসার মেহমান। নিজের মেহমানকে মারলে সবাই কষ্ট পায়, আমার ডার্লিংটাও পাবে। তাই তোকে মারবো না। এই তোরা ওকে জানে না মেরে আহত করে হসপিটালে পাঠা। কথাটা বলে রনি সেখান থেকে চলে গেল, আর তার বন্ধুরা সবাই শাকিলকে মারতে শুরু করলো। একের পর এক লাঠির আঘাত মারতেই আছে। শাকিল হাত দিয়ে আঘাতগুলো ধরার চেষ্টা করলেও পারল না। অবশেষে ওবায়দুল শাকিলকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারে ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধ দিল। তোকে নিষেধ করেছিলাম, কিন্তু তুই শুনলি না। তোর কথাটা শোনার দরকার ছিল। আমি অনেক ভয় পেয়েছিলাম যখন রনি দলবল নিয়ে আমার কাছে আসলো। দেখলি তো তারা কতটা মারাত্মক। এটা আমার একটা ভুল ছিল, আর আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। আজকে কি শিখলে? চালিয়ে কখনো কোনো মেয়ের রুমে যাওয়া যাবে না। প্রথমে যেমন কাজ করব তেমনই করে সারা জীবন সেই কাজ করব। আর হলের ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দেব না। অনেক কিছু তো শিখে ফেলেছিস। তারপর তারা দুজন কলেজে চলে আসলো, আর শাকিলও আর সব ছাত্রদের মতো চুপচাপ সবকিছু মেনে নিতে লাগলো। কিন্তু তার মনের মধ্যে কিছু একটা চলছিল, যেটা সে করতে চাইছিল, তবে এই মুহূর্তে সে কারো কাছে বিষয়টা প্রকাশ করলো না। কলেজ শেষ করে বাসা গেল। তখন রিয়া সবার সামনে শাকিলকে থাপ্পড় মারলো আর বলল, চোর! তোদের মতো ছোট লোকের বাচ্চারা যে এরকম কাজ করবে এটা আমি আগে থেকেই জানতাম। যে থালাতে খাস সেই থালাতেই পায়খানা করিস, চোর কথাকার। কি হয়েছে মা? ও কি করেছে? আমাদের বাসা থেকে টাকা চুরি করছে। না, আমি আমি কোনো টাকা চুরি করিনি। বিশেষ করে আমি চোর না। তাহলে কি আমার মেয়ে মিথ্যে বলছে? বল চাকরের বাচ্চা চাকর, তুই চুরি করিসনি? তাহলে কি তোর মরা? থাক, আর মরা বাবাকে টানতে হবে না। ও যখন বলছে ও টাকা চুরি করেনি, তাহলে কেন তোমরা ওকে মারছো? কিন্তু আমি ওর কাছে অনেক। ওই টাকা আমি দিয়েছি। আমি শাকিলকে টাকা দিয়েছি। ও কোনো চোর না। নিজের মেয়ের মুখের কথা শোনা মাত্রই সেটা সত্যি। আর অন্য একটা নিষ্পাপ ছেলে যে জীবন দিয়ে সত্যি কথা বলছে সেটা সত্যি কেউই মানছে না। কি বিচার এটা? তুমি চুপ করো। তুমি চুপ করো। এতদিন অনেক সহ্য করেছি, আর না। ছেলে হয়ে মেয়ের মতন হাতে চুড়ি পরে তোমার হাতে পুতুল হয়ে থেকেছি, কিন্তু আর না। তুমি কিন্তু একটু বেশিই কথা বলছো। কি করবে? বাসা থেকে বের করে দিবে? দাও, কোনো সমস্যা নেই। এতদিন আমি ভুলে গিয়েছি যে আমি কোনো অকর্ম পুরুষ না, আমি একজন যোগ্য পুরুষ। আর তাই তুমি বাসা থেকে বের করে দিলেও আমি নতুন করে সব কিছু শুরু করব, এমন ক্ষমতা আমার আছে। তোমার মনে হয় পাকনা গজিয়েছে? আমি একটা জিনিস বুঝতে পারি না, একজন মেয়ে তার স্বামীকে রাজা বানিয়ে সে রানী কেন হতে চায় না? কেন তাকে চাকর বানিয়ে চাকর স্ত্রী হয়ে থাকতে চায়? একদম ঠিক বলছেন বাবা। তুই চুপ কর।
বাপ মেয়ে মিলে আমাকে অপমান করানো হচ্ছে। মা, আমার এই বিষয়টা ভালো লাগে না যে আমার বাবা আমার মায়ের কথা মতো নাচে, আমার মায়ের কথায় উর্বশ করে। লোকে এই কথা শুনলে আমার ওপর তারা হাসি ওড়ায়। তুমি বলো, এসব শুনতে কি ভালো লাগে? বন্ধুদের সাথে যখন থাকি তখন নানান বিষয়ে কথা হয়, সবাই সবার স্ত্রীকে নিয়ে কত কথা বলে। আমারও তো মন চায় কিছু বলতে, কিন্তু যখন শুনি যে আমি আমার স্ত্রীর কথা মতন চলি তখন তারা হাসতে লাগে। এমন জীবনই কি আমি চেয়েছিলাম? আসলে এই জীবনের থেকে মায়া উঠে গেছে। বেঁচে থাকতেও যেন মনে হচ্ছে আমি মৃত। আমার স্বপ্ন ছিল ছোট্ট একটা সংসার, আমরা সবাই কত সুখে থাকবো, কিন্তু এমনটা কখনো হবার নয়। আমি এসব কথা তোমাদের কখনোই বলতে চাইছিলাম না, কিন্তু দুঃখ রাখার মতন আর জায়গা নেই আমার কাছে, তাই আজ বলে নিজেকে হালকা করলাম। এখন আমি হাসি হাসি মরতে পারবো। বাবা, তুমি এসব কি বলছো? এরকম করে রিয়ার বাবা তার মনে জমে থাকা হাজার কথা সেখানে বলে দেয়। একজন পুরুষ বউয়ের কথায় চলতে গেলে কতটা কষ্ট পায় সেটা সেখানে বলে দেয় সে। রিয়ার বাবা কথাগুলো শেষ করে সেখান থেকে চলে যায়। রিয়াও চলে যায়, শুধু রয়ে যায় রিয়ার মা। রিয়া আর তার বাবার কথাগুলো রিয়ার মায়ের মনে আঘাত করে। মানুষ যতই কঠিন হোক না কেন, সবার মন বলতে কিছু একটা আছে। রিয়ার মা সেখানে বসে পড়ে আর মনোযোগ দিয়ে তাদের বলে যাওয়া প্রতিটি কথা চিন্তা করে। শাকিল সেখান থেকে চুপচাপ তার রুমে চলে আসে। বিকালে রিয়া ঘুম থেকে উঠে বাইরে আসে একটু হাওয়া খাওয়ার জন্য। তখন তার কানে তার বাবার কথা ভেসে আসে। আজ তো আমি আমার মনের কথাগুলো একদমই বলে দিয়েছি। তুই জানিস, আমি যখন কথাগুলো বলছিলাম তখন তো আমার জীবন হাতে চলে আসছিল, তারপরেও আমি থামিনি। কথা শেষ করে যখন রুমে গেলাম, বিশ্বাস কর আমি 2 গ্লাস পানি একসাথে খেয়ে নিয়েছি। কথাগুলো রিয়া মনোযোগ দিয়ে শুনছিল। রিয়ার বাবার কথা শেষে কারো হাসির আওয়াজ রিয়া শুনতে পেল। তবে যাই বলিস, রিয়ার মা যদি রাক্ষসী না হয়ে আসল মানুষ হয় তাহলে আজকের মেডিসিনটা তার উপর কাজে দিবে। নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা পরিবর্তন তো আশা করতেই পারি, তাই না? এবার রিয়া আর আড়ালে না থেকে বেরিয়ে আসলো। তার বাবার সামনে এসে তো সে অবাক হয়ে গেল। শাকিল গাছে পানি দিচ্ছে আর তার বাবা তার পিছনে হাসতে হাসতে কথাগুলো বলছে। রিয়া এর আগে তার বাবাকে এতটা খুশি কখনো হতে দেখেনি। আজ প্রথম তার বাবাকে এতটা খুশি হতে দেখছে। তার বাবা হাসতো ঠিকই, কিন্তু তার মধ্যে অভিনয়ের ছায়া দেখা দিত। কিন্তু আজকে সে তার বাবার মুখে আসল হাসিটা দেখে নিয়েছে। রিয়া মা, তুই? কি হচ্ছে এসব? এখন যদি মা চলে আসতো তাহলে কি হতো ভেবেছো? হে যা, তুই এসব শুনে ফেলেছিস। দেখ মা, আমরা এমনিতেই মজা করছিলাম, তোর মাকে বলিস না। হ্যাঁ, আমার লক্ষ্মী মামুন। তুমি এর সাথে কি করছো? আরে মা বলিস না, আমার একটা বন্ধু মরে গেছে। তো কি হয়েছে, আরেকটা বন্ধুকে রেগে গেছে, তাই বন্ধুর সাথে একটু কথা বলছিলাম। চাকর কখনো বন্ধু হয় না, চাকর তো চাকরি থেকে যায়। ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে তোর মাঝে তোর মা আছে। আচ্ছা, কোনো ব্যাপার না, আমার মেয়ের মাঝে তো আমিও থাকবো, তাই না? কথাটা বলে রিয়ার বাবা হেসে দিল আর রিয়া সেখান থেকে চলে গেল। এটা দেখে শাকিল আবার কাজে মন দিল। বুঝলি শাকিল, তোর বুদ্ধিটা আসলেই ভালো। ভুল থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে দ্বিতীয়বার সেই ভুল আর কখনোই হবে না। আপনি যেটা করলেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া যদি আমার উপরে পড়ে? আরে চিন্তা করিস না, আমি আছি তো। আমি আর তোর সেই আগের আঙ্কেল নই, তোর এক নতুন আঙ্কেল আমি। ভালো তো। এভাবে শাকিল আর রিয়ার বাবা কথা বলতে থাকে। শাকিল তার কাজ করতে থাকে আর রিয়ার বাবা পিছনে পিছনে হাঁটছে আর কথা বলছে। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় শাকিল, কারণ রিয়ার বাবা তাকে একটা অ্যালার্ম ঘড়ি কিনে এনে দিয়েছে, যেটার কারণে সে খুব সকালে ঘুম থেকে উঠতে পারে। ঘুম থেকে উঠে সবার জন্য চা বানিয়ে হাতে হাতে দিয়ে দেয়। এটা দেখে রিয়ার মা কিছুটা হলেও অবাক হয়। রিয়ার মা রিয়ার জন্য চা নিয়ে তার রুমে যায়। সকালে খাবার সময় সবার জন্য খাবার রেডি করে শাকিল তার জন্য খাবার একটা টেবিলে নিয়ে নিজের রুমে গিয়ে বসে থেকে খায়। বুদ্ধিটা অবশ্য রিয়ার বাবা তাকে দিয়েছে, যার জন্য শাকিলের পেট পুরে খাওয়া হয়, আবার কলেজে যেতে দেরিও হয় না। কলেজে এসে সবার মতো সেও চুপচাপ সবকিছু মেনে নিয়ে চলতে শুরু করে। স্যারেরা ঠিকমতো ক্লাস করায় না,
হলের ছেলেরা তাদের ক্লাসরুমে বসে থেকে প্রেম করে, হলের ছেলেরা যাকে ইচ্ছে র্যাগিং করে। এভাবে একটা বছর পার হয়ে যায়। শাকিল এবার বই নেওয়ার জন্য পুরনো বই বিক্রির দোকানে যায় আর পুরনো বই অল্প টাকা দিয়ে কিনে নিয়ে আসে। একদিন সকালে শাকিল কলেজে আসে, তখন দেখে একটা ছেলে বই কিনতে না পারায় কলেজ ছেড়ে চলে যাচ্ছে। শাকিল তার সামনে যায় আর তার কাছ থেকে সবকিছু শুনে জানতে পারে যে তারা খুব গরিব। বই কেনার টাকা না থাকায় পড়াশোনা বাদ দিয়ে কাজ করার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। কথাটা শুনে শাকিল সেই ছেলেটাকে ডাকে। ছেলেটার নাম ছিল রাজু। রাজুকে শাকিল বলে, তোমার বই আমি দেব, কিন্তু তার বদলে আমায় কিছু দিতে হবে। টাকার অভাব, পড়াশোনা বাদ দিছি ভাইয়া। আপনাকে দেওয়ার মতো আর কি থাকতে পারে আমার কাছে? তোমার পুরনো বই চাই আমার। ইন্টার প্রথম বর্ষের সব বই আছে আমার কাছে। তুমি আমাকে প্রথম বর্ষের বই দেবা, আমি তোমায় দ্বিতীয় বর্ষের বই দেব। ওকে? প্রথম বর্ষের বই দিয়ে তুই কি করবি? দরকার আছে। রাজু, তুমি কি রাজি আছো? হ্যাঁ ভাইয়া, আমি রাজি। আমি এক্ষুনি গিয়ে বই নিয়ে আসছি। এই কথা বলে রাজু বাসায় চলে যায় আর তার পুরনো বইগুলো নিয়ে আবার কলেজে চলে আসে। এই তো ভাইয়া, আমার পুরানো বই। এখন আর একটা কাজ করো, তুমি প্রথম বর্ষের ক্লাসরুমে যাও আর তাদের সবার সামনে বলবে কেউ বই কিনতে যদি না পারে তাহলে যেন শাকিলের সাথে দেখা করে। ওকে। এই কথা বলে রাজু প্রথম বর্ষের ক্লাসরুমে চলে যায় আর সবার সামনে দাঁড়িয়ে বলে, শোনো সবাই, তোমাদের মধ্যে যদি কেউ বই কিনতে না পারে, মানে বই কেনার মতন যদি টাকা না থাকে, তাহলে সে যেন শাকিল ভাইয়ের সাথে কথা বলে। শাকিল ভাই তাকে বই দেবে। এই কথা বলে রাজু চলে আসে। তখন শাকিল ওবায়দুলকে বলে, শোন ওবায়দুল, তুই একটা কাজ কর, তোর যতগুলো বন্ধু আছে এই কলেজে বা বাইরেও, তাদের সবাইকে এই কথাটা বলে দে। তুই কি করতে চাচ্ছিস একটু বলবি আমায়? শোন, আমার মতো রাজুর মতো অনেক ছাত্রছাত্রী আছে যাদের বই কেনার মতো টাকা নেই। সেজন্য আমি একটা বুদ্ধি বের করেছি যে তাদের পূর্ববর্তী ক্লাসের বই জমা নিয়ে নতুন ক্লাসের বই দেব। মানে ধরে নে তুই এবার দ্বিতীয় বর্ষে উঠলি, এবার তোর কাছ থেকে প্রথম বর্ষের বই জমা নিয়ে দ্বিতীয় বর্ষের বই দেব। সব কথার এক কথা, এখানে সবাই তার অপ্রয়োজনীয় বই জমা দিয়ে প্রয়োজনীয় বই নিয়ে যেতে পারবে। তোর কথা মাথায় আসছে না আমার। তোকে যেটা বললাম সেটা কর। আর যদি বই না নিয়েও কেউ একজনকে সাহায্য করার জন্য বই জমা দেয় তাহলে তো আরও ভালো। আচ্ছা, আমি বলে দেব। এখন চল, আমার এই প্ল্যানটাকে বাস্তবতা দিতে হবে, তাহলে আর কারোরই বই না কিনতে পেরে পড়াশোনা নষ্ট করতে হবে না। ওকে। এরপর শাকিল আর ওবায়দুল চলে যায় প্রথম বর্ষের ক্লাসরুমে। সেখানে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, শোনো সকল শিক্ষার্থী, আমরা একটা সংস্থা খোলার প্ল্যান করেছি। এতে তোমাদের সকলের সাহায্য এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। এতে তোমাদেরও উপকার হবে, আর সেটা হলো তোমরা তোমাদের পূর্ববর্তী ক্লাসের বইগুলো আমাদের কাছে জমা দেবে। আর যদি প্রয়োজন হয় তাহলে তোমাদের জন্য নতুন ক্লাসের বই নিতে পারবে। আর তোমাদের জমা দেওয়া বইগুলো প্রথম বর্ষের কেউ নেবে আর তার অবশিষ্ট বই আমাদের জমা দেবে। এভাবে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। আশা করি তোমরা সবাই আমার কথাটা বুঝতে পারছো। আমাদের এই সংস্থায় যারা যারা সহায়তা করতে চাও তারা সবাই এগিয়ে আসো। আমরা আমাদের সংস্থার নাম দেব মানবতার সংস্থা। কথাটা বলে শাকিল তার বক্তব্য শেষ করে সেখান থেকে চলে আসলো। কয়েকদিন পর দেখা গেল শাকিলের পাশে তারাই এগিয়ে আসলো যাদের বই প্রয়োজন ছিল, কিন্তু এতে সবার হেল্প হচ্ছিল না, কিছু কিছু বাদ থেকেই যাচ্ছিল। শাকিল আবার প্রতিটি ক্লাসে ক্লাসে গেল আর সবাইকে সুন্দর করে বুঝিয়ে বলল। এভাবে বলতে বলতে আরও কয়েকটা দিন কেটে গেল। ওবায়দুলের সাথে একদিন সে বসে আছে, তখন তার সামনে রিয়া আর বান্ধবীরা আসলো। ওবায়দুল, শুনলাম তোমরা নাকি সংস্থা খুলেছ? হ্যাঁ, অপ্রয়োজনীয় বই রেখে প্রয়োজনীয় বই নিয়ে যেতে পারে। ওবায়দুল, বড় লোকদের এর কোনো প্রয়োজন নেই, তুই অযথা বলে লাভ নেই। আমি আমার প্রয়োজনে আসিনি, অন্যকে সাহায্য করার জন্য এসেছি। বড় লোকেরা কখনো গরিবদের সাহায্য করে না, তাদের অসহায়তার সুযোগ নেয়। ওই বিচিত্র প্রাণী, ছোট মুখে তোর বড় কথা হয়েছে তাই না? ওই দিনের কথা কি ভুলে গেছিস? দিশা, তুই চুপ করবি? অযথা ফালতু কথা একদম বলবি না। শুনুন ম্যাডাম,
তখন আমার শহরওয়ালার চ্যাপ্টার পড়তে বাকি ছিল, কিন্তু এখন তো নেই। ধাক্কা খেয়ে খেয়ে এখন আমি কড়া লোহায় পরিণত হয়েছে। এখন আমায় বাঁকানো ততটাও সহজ নয়। শোনো শাকিল, এসব কথা বাদ দিয়ে কালকে কলেজে আসার সময় আমার বইগুলো নিয়ে আসবে, ব্যাস। তুই এই ক্ষেতকে সাহায্য করতে চাচ্ছিস, যার চেহারা দেখলেই তো উল্টি আসে। তোদের কথা বলতে নিষেধ করছি না, চল এখন এখান থেকে। এ কথা বলে রিয়া তার বান্ধবীদের হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। একটু দূরে এসেই রিয়া বলল, তোরা এসব কি বলছিস বলতো? কেন? আমরা তো ঠিকই বলছি। দেখ দোস্ত, মানুষের চেহারা আর শারীরিক গঠন ভালো হলে যে মানুষ ভালো, এমনটা কিন্তু মোটেও না। রোমিও আর জুলিয়েট যাদের দুজনকে এখনো পুরো পৃথিবী চেনে, কিন্তু এরা দুজন তখনকার সময় সবচেয়ে বেশি দেখতে খারাপ ছিল, কিন্তু তাদের নাম ছিল পবিত্র, যার জন্য আজও মানুষ তার নামটা মনে রাখে। তুই কি বলতে চাচ্ছিস? একটা বছর আমি শাকিলের সাথে কাটিয়েছি, একই ছাদের নিচে, বাসায়, কলেজে, সব জায়গায় তার সাথে ছিলাম। তার চলাফেরা, আচরণ সব কিছু মুগ্ধ করেছে আমাকে। মানুষ যে মনের দিক দিয়ে এতটা সুন্দর হয়, এটা শাকিলকে না দেখলে আমি জানতেই পারতাম না। তোর কি মাথা পাগল হয়ে গেছে? আমার বাবা আর মা কোনোদিন ভালো করে কথাও বলতো না, চাকরের মতো সব সময় আমার মা আমার বাবাকে কাবু করে রাখতো। বাবা মুখ বন্ধ করে সব কিছু মেনে নিত, কিন্তু তার মনে যে এতটা কষ্ট থাকবে এটা আমরা কেউ ভাবিনি। তবে যেদিন থেকে শাকিল আমাদের পাশে পা রেখেছে, সেদিন থেকে আমার বাবা নতুন এক জীবন পেয়েছে। আমি জন্মের পর কখনো বাবাকে এতটা খুশি দেখিনি যতটা এখন দেখি। সে হারিয়ে যাওয়া বন্ধু ফিরে পেয়েছে, হারানো ভালোবাসা পেয়েছে, স্বপ্নের সেই ছোট্ট সংসারটা পেয়েছে। এখন বাবা মায়ের মতো সুখী মনে হয় দুনিয়ায় আর কেউ নেই। তোর মাথা পুরোই গেছে। শাকিল এক এমন কবিতা যেটার মানে বুঝতে সবজন পারে না। আচ্ছা তুই একটা কথা বল, এতদিন হলো এই কলেজে পড়ছিস, কিন্তু কোনোদিন কি এমন কোনো সংস্থার কথা শুনেছিস যেটার অপ্রয়োজনীয় বই জমা দিয়ে প্রয়োজনীয় বই নেওয়া যায়? তা শুনিনি, কিন্তু এটা আবার এমন কি বিষয় যে কেউ করতে পারবে? তাহলে এতদিন করেনি কেন? আমার মনে হয় তুই শাকিলের প্রেমে পড়ে গেছিস। জানি না, কিন্তু এমন খ্যাতমার্কা ছেলের তুই তো ওকে বিচিত্রী প্রাণী বলতি। শুটবুট পরিয়ে দিলে ওকে কোনো নায়কের চেয়ে কম লাগবে না? ও খুব সাধারণ হয়ে থাকতে ভালোবাসে, ছোট থেকেই এমন হয়ে থেকে এসেছে, সেজন্য এরকম। তুই আর প্রশংসা করে বাদ দিবি? চল এখান থেকে। তারপর রিয়া তার বান্ধবীরা চলে গেল, কিন্তু রিয়ার মনে শাকিলের প্রতি সম্মান অনেকটা বেড়ে গেল। একসময় যাকে সে দেখতে পারতো না, কিন্তু এখন দিন দিন তার প্রতি দুর্বল হয়ে পড়ছে। শাকিল তার কাজ চালিয়েই গেল, সবাইকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে তার সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে শাকিলের পাশে অর্ধেক কলেজের ছাত্রছাত্রী চলে আসলো। এটা দেখে কলেজের স্যারেরা খুশি হলেও খুশি হলো না হলের ছাত্র। কলেজ শেষ করে বাসায় যায় আর তার কাজ করতে শুরু করে। তখন রিয়ার বাবা শাকিলের কাছে আসলো। রিয়ার বাবার সাথে গল্প করতে শুরু করে। এখন আর আগের মতো শাকিলকে দিয়ে চাকরের মতো সব কাজ করিয়ে নেয় না। এখন শাকিল ওই বাড়িতে সম্মানের সঙ্গে থাকে, কিন্তু শাকিল আগের মতোই কাজ করে। রাতে সবাইকে খাবার দিয়ে শাকিল এক প্লেট খাবার নিয়ে তার রুমে চলে আসে। রিয়াও তার বাবা মা এসে খেতে বসে। তখন রিয়া শাকিলকে ডাকে, আঙ্কেল আমাকে কি ডাকলেন? বাবা ডাকে নাই, আমি ডাকছি। জি বলেন, কি করতে হবে? কিছু করতে হবে না, রুম থেকে তোমার খাবার প্লেটটা নিয়ে এসে এখানে আসো। রিয়ার কথা শুনে শাকিল মনে মনে ভাবছে, হয়তো আজকে আবার অপমান হতে হবে। নিশ্চয়ই কিছু একটা ভুল ধরছে, বা সকালে কলেজে ওই ব্যাপারটার প্রতিশোধ নেবে। মনে মনে এসব ভাবতে ভাবতে রুম থেকে তার খাবার প্লেটটা নিয়ে আবার তাদের সামনে এসে দাঁড়ালো। এবারে চেয়ারে বসো।
রিয়ার কথা শুনে রিয়ার বাবা আর শাকিল দুজনেই রীতিমতো অবাক হয়ে গেছে। তারা ভাবতে পারেনি এরকম কিছু একটা হবে। কি হলো? হা করে কি দেখছো? এখানে বসতে বলেছি, মহাভারত জয় করতে বলিনি। কিন্তু আমার চেহারা দেখলে তো আপনার খাবার গলা দিয়ে নামবে না। এখন নামবে, হয়েছে? এখন বসো। মা, ওকে বসতে বলো তো, নয়তো কলেজে গিয়ে সবাইকে বলে আমি নাকি ওকে ঠিক মতো খেতেই দেই না। এখন সামনে বসে থেকে খাও, কত খেতে পারো। রিয়ার এরকম কথা শুনে রিয়ার বাবা মুচকি মুচকি হাসছে। তখন শাকিল কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্লেট নিয়ে আবার রুমে চলে গেল। এটা দেখে রিয়ার মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারলো শাকিল এখনো তার উপর রাগ করে আছে। এভাবে দিন চলতে লাগে, দিন যায় রাত যায়, দেখতে দেখতে আরও একটা বছর কেটে যায়। এই 1 বছরে শাকিল কলেজের সবাইকে তার দিকে করে নিয়েছে, আর রিয়া শুধু একটাই চেষ্টা করছে, সেটা হলো শাকিলের কাছে যাওয়ার। কিন্তু শাকিল এখনো পর্যন্ত তার দিকে কোনো খেয়াল করেনি। শাকিল এখন কলেজে অনেক প্রিয় একটা নাম হয়ে গেছে, গরিব ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ক্লাস যখন হয় না তখন সবাইকে নিয়ে ক্লাসের আলোচনা করে ক্লাসের অভাবটা পূরণ করেছে। এসব দেখে দিন দিন রকি রেগে আগুন হয়ে যাচ্ছিল। কয়েকবার তো শাকিলকে মারার হুমকিও দিয়েছে, কিন্তু সেসবে শাকিল এখন আর ভয় পায় না। শাকিল কলেজে গিয়ে সবাইকে নিয়ে বসে গল্প করছিল। এমন সময় রিয়া কলেজের মাঠ দিয়ে আসছে। তখন রকি আর তার বন্ধুরা রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। রিয়া তো শাকিলকে দেখছিল, কিন্তু হঠাৎ করে রকি চলে আসাতে সে একটু ঘাবড়ে গেল। রকি, তুমি? হাই ডার্লিং, কি অবস্থা? সাপের মতো এরকম কোথায় যাচ্ছ? আমার রাস্তা ছাড়ো। ছাড়বো তো অবশ্যই, তার আগে তোমায় আজ আমি একটা কথা বলেই ছাড়বো। কথাটা অনেকদিন আগে বলা উচিত ছিল, কিন্তু এতদিন সাহস পাইনি। আসলে এই কলেজে সবাই আমাকে দেখে ভয় পায়, আর আমি একটা মেয়েকে কিছু কথা বলতে ভয় পাই। বিষয়টা খুব হাস্যকর, তাই না? দেখুন মিস্টার, এমন ঘুরিয়ে পেঁচিয়ে তালতলা না গিয়ে এখানেই থাকেন, আর কি বলবেন বলেন। আসলে কথাটা হচ্ছে, আমি তোমাকে দেখে একদম ফিদা হয়ে গেছি। তোমার এই রূপে আমি পাগল হয়ে গেছি। তোমাকে দেখলে আমার একটাই নেশা জাগে, তোমাকে পাওয়ার। রকি আরও কিছু অসামাজিক কথা বলে রিয়াকে প্রপোজ করে। এসব শুনে রিয়া রকির গাল বরাবর থাপ্পড় মারে আর বলে, প্রথম ভুল, এমন অশ্লীল কথাবার্তা বললে মেয়ে কেন, একটা কুত্তাও তোর জেলে পা দিবে না। দ্বিতীয় ভুল, আমি একজনকে ভালোবাসি। লাস্টের কথাটা বলে রিয়া মুচকে একটা হাসি দিয়ে তার সামনে থাকা মাথার চুলগুলো পিছনের দিকে ছুঁড়ে মারে। এটা দেখে ওবায়দুল হাসতে লাগে। এটা একটা পেশ দিলে মায়েরি। কে সে হতভাগা যার মৃত্যু আমার হাতে লেখা আছে? মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, কিন্তু বিয়ে আমার সাথেই লেখা আছে। আমি ছাড়া তোকে কেউ বিয়ে করতে পারবে না, তুই শুধু আমার। তোকে না পেলে আমি নিজে জোর করে তোকে ছিনিয়ে নেব। পাগল নাকি? বললাম তো আমি শাকিলকে ভালোবাসি। কি বললি? এরে মুখ থেকে বেরিয়ে গেছে। শাকিল শাকিল শাকিল, এই গেও ভুট্টা দেখছি খুব বেড়ে গেছে। এর সমাধি আমাকেই করতে হবে। কোথায় শাকিল? ওই তো বসে আছে। আরে এত আমাদের টার্গেট করেই আসে। এটা একটা চাল, সকালের প্রতিশোধ নিচ্ছে। এখন কি করবি? লোকে বলে শত্রুদের চিনে রাখা ভালো, কখন যে কাজে লাগে যায় তা বলা মুশকিল। তা আজকে আমার শত্রু আমার কাজে লেগেছে। তুই কি বলছিস এসব? তুই কি ভেবেছিলি কলেজে শুধু বই বিতরণের জন্য আমি এত কিছু করছি? আরে পাগলা, আমি তো পুরো কলেজটাকে ঠিক করার জন্য এসব করছি। মানে? থাক, ডায়লগ বলে আসি, তারপর কথা হবে। এরই মধ্যে রকির বন্ধুরা শাকিলের কাছে চলে আসলো আর শাকিলকে ধরে রকির সামনে নিয়ে আসলো। তখন রিয়া শাকিলের দিকে তাকিয়ে বলল, হাই। কি রে তুই? সামান্য একটা ক্ষেত হয়ে আমার শিকারের উপর নজর দিস? শিকার তো জঙ্গলি পশুরা করে, প্রেমিকরা প্রেম করে। আমি তো ফিদা। সেদিনের এক ভীতু ভিখারি আজ আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে কথা বলে। বাহ, সময় কত কিছু পাল্টে দিতে পারে। ধন্যবাদ আমার পয়েন্টটা বোঝার জন্য। কিন্তু সেই দিন আমি বলেছিলাম আমি এখানে পড়াশোনা করতে এসেছি, তবে এখানে যে পড়াশোনার নামে রাজনীতি হয় এটা জানতাম না। এখানে ক্লাস না করিয়ে স্যারেরা যে রুমে বসে থাকে সেটা জানতাম না। এখানে যে ক্লাসরুমে
ক্লাস করতে না দিয়ে মেয়েকে নিয়ে বসে থেকে প্রেম করা হয় এটাও জানতাম না। আমি এটাও জানতাম না যে এখানে ছাত্রদের কথায় শিক্ষক উঠবোস করে। শাকিল কথাগুলো অনেক জোরে জোরে বলল, যার কারণে অফিস থেকে স্যারেরাও শুনতে পেল। আমার ভুলটা কোথায় জানিস? ওদিন তোকে না মেরে মেয়েটার জন্য ছেড়ে দিয়েছিলাম। আমার একটা ডায়লগ শোন, ভুল থেকে শিক্ষা নিলে সেই ভুলটা আর কখনো হয় না। ঠিক বলেছিস, এবার আর তুই বাঁচতে পারবি না। আমি গরিবদের জন্য বইয়ের ব্যবস্থা করেছি বলে আমাকে মারতে চাস? আমি ছাত্রদের পড়ালেখা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য নিজের পড়াশোনা বাদ দিয়ে মাঠে বসে ওদের ক্লাস নিয়েছি। এই কলেজ থেকে যেন রাজনীতি উঠে যায় এই জন্য প্রতিবাদ করছি বলে আমায় মারতে চাস। কিন্তু এতগুলো ছাত্রছাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, একটা কেউ আমায় বাঁচাতে আসবে না। কিন্তু আমি তাদের ভবিষ্যতের কথা ভেবে নিজের জীবন বিলিয়ে দিচ্ছি। তারা হয়তো তোকে আর তোর বাবার ক্ষমতাকে অনেকটা ভয় পায় বলে কেউ এগিয়ে আসবে না, কিন্তু একজন ছাত্রের যে কতটা পাওয়ার সেটা হয়তো তারা জানে না। একজন শিক্ষকের যে কতটা পাওয়ার এটা হয়তো তারা জানে না। এরা যদি একটা আওয়াজ তুলে রাস্তায় নেমে যায় তাহলে পুরো পৃথিবী থরথর করে কাঁপতে লাগবে। কিন্তু এরা নামবে না, কারণ এরা সেই ক্ষমতার অধিকারী নয়। ছাত্র না হলে ক্ষমতার অধিকারী কি করে হবে এরা? তোর এসব ভাষণে কোনো কাজ হবে না, কারণ আমি শুধু এভাবে দাঁড়িয়ে নেই। আমার পেছনে কে আছে জানিস? আমার পেছনে এলাকার নামধন্য এমপি ফারুকজামান, মানে আমার বাবা, যে এই কলেজকে পরিচালনা করছে। আমি বললে এক মুহূর্তের মধ্যে তোদের সব করা ছাত্রছাত্রী আর শিক্ষককে এখান থেকে সরিয়ে দেবে। ক্ষমতা শুধু নেতাদেরই থাকে না, সাধারণ জনগণেরও থাকে। তোদের আবার কিসের ক্ষমতা? তোর মতো গ্রামের খ্যাতকে আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারবো। ক্ষমতার অহংকার করিস না। ক্ষমতা এখানে উপস্থিত সকল শিক্ষার্থীদের রয়েছে, সকল শিক্ষকদের রয়েছে। আমরা যদি একবার হুঙ্কার দিয়ে রাস্তায় নেমে যাই তাহলে তোদের মতো ক্ষমতার অহংকারীকে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু যার বেশি ক্ষমতা থাকে তার সাহস থাকে না। এখানে উপস্থিত সকলকে দুর্বল ভাবিস না। তারা ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখছে। একবার সবকিছু ঝেড়ে ফেলে যদি তোদের সামনে এসে যায় তাহলে তোদের দিন শেষ হয়ে যাবে। অন্যের কথা বাদ দিয়ে নিজের কথা চিন্তা কর। আজ তুই বাঁচতে পারবি কিনা এটা তুই চিন্তা কর। নিজের জীবনের চিন্তা ছেড়ে দিয়েছি বলেই সবার ভবিষ্যতের জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এভাবে শাকিলের বলা প্রতিটি কথা ওখানে উপস্থিত সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের কান দিয়ে সোজা মনের মধ্যে আঘাত করল। কারণ শাকিল যা যা বলছে সেসব তো একদম সত্য। সবার জন্যই শাকিল নিজের জীবনের মায়া ত্যাগ করেছে। এরপর রকি শাকিলকে আচ্ছা মতো ওয়ার্নিং দিয়ে চলে গেল যে শাকিল কালকের সূর্য দেখতে পারবে না। এটা শুনে সবাই ভয় পেয়ে গেল। ওবায়দুল দৌড়ে এসে শাকিলের হাত ধরে টেনে দূরে নিয়ে চলে গেল আর বলল, দোষ এবার কি হবে? রকি তো ডাইরেক্ট তোকে মারার হুমকি দিয়ে গেল। আমার চিন্তা করা বাদ দে, আর তোকে যা যা বলবো সেসব ঠিকঠাক করে করবি। কিন্তু তুই কি করতে চাচ্ছিস? আমার যা করার আমি তো দিয়েছি, এখন শুধু তুই তোর কাজটা ঠিকঠাকভাবে করলেই আমার এতদিনের পরিশ্রম সফল হবে। আচ্ছা বল আমায় কি করতে হবে? তারপর শাকিল ওবায়দুলকে সবকিছু বলে দিল আর তারপর কলেজ শেষ করে যে যার বাসায় চলে গেল। শাকিল বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া করে তার কাজে লেগে গেল। তখন রিয়ার বাবা আসলো। কিরে শাকিল, কি অবস্থা রে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বন্ধু হিসাবে বলবো নাকি অন্য কিছু? বন্ধু হিসাবে বল। তোমার মেয়ের মাথা পাগল হয়ে গেছে, প্লিজ কিছু একটা করো। আমার মেয়ে কি করেছে এটা তো বলবি। কলেজে সবার সামনে বলেছে সে নাকি আমায় ভালোবাসে। তুমি বলো এটা কি সম্ভব? আমি তার বাসার সাধারণ একটা চাকর, সে কি করে এটা বলতে পারে? এখানে দোষের কি হলো? মানুষ মানুষকেই তো ভালোবাসবে। তোকে ভালো লেগেছে তাই বলেছে, আর এমনিতেও আমার মেয়ের মাঝে কিছু দিক রয়েছে সেজন্য এটা বলেছে। বাবা তুমি বলো, এখানে খারাপের কি হলো? একটা মেয়ে চায় তার জীবন সঙ্গী যেন তার খুব খেয়াল রাখে, তার মনের ভাষা বুঝতে পারে, তার দুঃখ কষ্টগুলো সে ভাগ করে নেয়। এর চেয়ে বেশি আর কি চাই? এখন ওর মধ্যে যদি এসবের সব কিছু থাকে তাহলে আমার কি দোষ? কোত্থেকে রিয়া এসে কথাগুলো বলে দিল। তোর কোনো দোষ নেই মা। দেখুন, আপনার লেভেল আর আমার লেভেল আলাদা। আপনি রাজকুমারী হয়ে থাকেন আর আমি
রাজবাড়ির দাস হয়ে থাকি। আপনার দিকে একবার দেখেন আর আমার দিকে একবার দেখেন। আপনি দুধে ধোয়া তুলসী পাতা, আর আমি মাটিতে পড়ে থাকা মাটির ধুলো। মাটির জন্যই তুলসী গাছ বেঁচে থাকে। আর এত পার্থক্য কিসের জন্য? হ্যাঁ, মানুষ চাইলেই সব পার্থক্য মিটিয়ে এক হতে পারে। দেখুন রাজকুমার, আমি এক সময় তোমাকে ঘৃণা করতাম, সেটা বন্ধুদের পাল্লায় পড়ে হোক বা নিজের অহংকারই হোক, কিন্তু এখন আমি তোমায় এতগুলো ভালোবাসি। এবার তুমিও চাইলে তোমার সব অযথা ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাকে ভালোবাসতে পারো। বাবার সামনে এসব কি করে বলেন? বাবা কোথায়? সে তো এখনো বন্ধুর ক্যারেক্টারেই আছে, তাই না? হ্যাঁ মা, আমি তো গাছে পানি দিচ্ছি। দেখুন, আপনার মাথা থেকে সব ফালতু চিন্তা বাদ দেন, এটাই আপনার মঙ্গল। এই দেখুন দেখুন করা বাদ দাও তো। আমার বাবা আমার সুন্দর কিউট একটা নাম রেখেছে, সেটা বলো। আমি পারবো না। আঙ্কেল, পানি দেওয়া হয়ে গেছে? এ কথা বলে শাকিল পানির লাইন বন্ধ করে সেখান থেকে চলে যেতে লাগলো। তখন রিয়া বলল, দাঁড়াও, তুমি এসব কি করছো? হ্যাঁ, তুমি জানো রকির অনেক ক্ষমতা, ওর বাবা এমপি। তুমি চাইলে ওর কিছু করতে পারবে না, তারপরেও কেন ওকে উস্কানিমূলক কথা বললে? নিজের মৃত্যুকে কেন দাওয়াত দিচ্ছ? তুমি আসলে কি করতে চাচ্ছ? সেটা আপনার না শুনলেও চলবে। তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার বিপদে সবসময় এগিয়ে যাব। রিয়ার কথা শুনে শাকিল সেখান থেকে চলে গেল। সোজা তার রুমে চলে এলো। এসে মনে মনে ভাবতে লাগলো, কেন মেয়েটা তার পিছনে ওর জীবনটা নষ্ট করতে চাইছে। এরকম হাজারো প্রশ্ন জাগলো রিয়াকে নিয়ে, যেগুলোর উত্তর শুধু রিয়া দিতে পারে, কিন্তু এই উত্তরগুলো জানার কোনো প্রয়োজন নেই তার। এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। শাকিল রান্নাঘরে আসলো, রিয়ার মাকে সাহায্য করলো, এরপর সবার জন্য খাবার টেবিলে সাজিয়ে দিল। যখন রিয়া আর তার বাবা নিচে নেমে আসলো আর খাবার চেয়ারে বসলো, রিয়া চেয়ারে বসার সময় শাকিলের দিকে তাকিয়েছিল। এমন সময় শাকিল রিয়ার বাবার পাশের চেয়ারে বসে পড়ল। এটা দেখে রিয়া মনে মনে অনেক খুশি হলো, কিন্তু মায়ের ভয়ে সেটা প্রকাশ করতে পারলো না। শাকিল চুপচাপ খেতে লাগলো। খাবার এক পর্যায়ে রিয়া বলল, বাবা, তোমার বন্ধুকে বলে দিও আমি যেটা বলেছি সেটাতে যেন রাজি হয়ে যায়। তোর বাবার বন্ধুকে তুই কি বলেছিস আবার? আর কিসের জন্য রাজি হবে? আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না তো, তুমি মন দিয়ে খাও। কত পাতলা হয়ে গেছো তুমি। এরপর সবাই আগের মতো চুপচাপ হয়ে গেল। রিয়া শাকিলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তার মাথায় শয়তানি বুদ্ধি এসে ঘুরপাক খাচ্ছে, কিন্তু শাকিল একটু দূরে থাকে, কিচ্ছু হচ্ছে না। অবশেষে তাদের খাওয়া দাওয়া শেষ হলো আর যে যার রুমে চলে গেল। শাকিল তার রুমে এসে খাটের উপর শুয়ে পড়ল। সকালে ফজরের নামাজের সময় অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দিল। শাকিল উঠে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেল। নামাজ পড়ে আসার সময় কয়েকটা ছেলে এসে তাকে ঘিরে ধরলো। এরপর ইচ্ছে মতো মারতে শুরু করলো। মারতে মারতে শাকিলের একদম অবস্থা খারাপ করে দিল। ভাগ্য ভালো থাকায় ওই দিক দিয়ে কয়েকজন মুরব্বি নামাজ পড়ে যাচ্ছিল। দূরে কাউকে মারতে দেখে তারা কে কে বলতে বলতে এগিয়ে আসলো। লোকজনের কথা শুনে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে গেল। সেই মুরব্বিরা এসে দেখে একটু আগে নামাজ পড়ে বেরিয়ে আসে সেই ছেলেটা। এরপর আশেপাশে সব বাসা খবর দেওয়া হলো। রিয়া ঘুম থেকে উঠে এই খবর পাওয়া মাত্রই দৌড়ে চলে আসলো। সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে চারদিকে খবরটা ছড়িয়ে পড়ল যে শাকিলকে রকি মেরে হাত পা ভেঙে দিয়েছে। খবরটা শুনে সবার বুকে একটা আঘাত লাগলো। কলেজ শুরু হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর মুখে এই কথা। সবাই আফসোস করা ছাড়া আর কিচ্ছু করতে পারল না। এবার ওবায়দুল সবার সামনে মাঠের মাঝখানে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, কত বড় বেঈমান আর স্বার্থপর আমরা। যেই ছেলেটা আমাদের ভালো করার জন্য এত কিছু করলো, বই কেনার অভাবে সবার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না। স্যারেরা আমাদের কঠিন সাবজেক্টগুলো ক্লাস না করিয়ে পরীক্ষায় সবাইকে ফেল করিয়ে দিত, কিন্তু সেই ছেলেটা নিজের পড়াশোনা রেখে সবাইকে পড়িয়েছে। এতে সবার আজ উপকার হয়েছে। কলেজে যেন সবাই শান্তিতে থাকতে পারে সেই জন্য সে লড়াই শুরু করলো, কিন্তু আমরা কেউ তার পাশে দাঁড়ালাম না। এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে, তবুও আমরা চুপচাপ বসে আছি। এখনও কি আমাদের স্টুডেন্টের ক্ষমতা দেখানোর সময় হয়নি? আমাদের জন্য লড়াই করে একজন মরে যাচ্ছে, তবুও কি আমাদের একটু রাগ হয় না? আমি আছি শাকিল ভাইয়ের পাশে।
শাকিল ভাই না থাকলে আজ পরিবার ছেড়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে কাজ করতে হতো। সে আমার পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে, তাই আমি মৃত্যুর আগ পর্যন্ত শাকিল ভাইয়ের সাথে থাকব। তার লড়াই মানেই আমার লড়াই। শাকিল কালকে আমাদের বলে দিয়েছিল আমাদের স্টুডেন্টের ক্ষমতা সবার উপরে। আমরা একবার যদি সব কিছু ঝেড়ে ফেলে রাস্তায় নামি তাহলে পুরো পৃথিবী থরথর করে কাঁপতে লাগবে। আর সেই ক্ষমতা দেখানোর সময় এসে গেছে। কে নিজেকে ক্ষমতাবান মনে করো অন্যের বিরুদ্ধে লড়াই করতে চাই? ওবায়দুল গলা ফাটিয়ে এরকম কথা বলছিল, কিন্তু সবার কান পর্যন্ত পৌঁছালেও সবাই এগিয়ে আসলো না। মাত্র কয়েকজন সামনে এগিয়ে আসলো। এমন সময় একজন শিক্ষক সেখানে আসলো। ওবায়দুল, আমি আছি তোমার সাথে। এখানে আসার পর থেকে এইসব দুর্নীতি মেনেই যাচ্ছে, কিন্তু আর না। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ তো শাকিলকে দেওয়ার কথা, যে আমাদের হয়ে সে একাই লড়ছে। হ্যাঁ স্যার, ওরা তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সত্য কোনোদিন মরে না। আমরা বেঁচে থাকতে নয়, কোনোদিন হারতে পারে না। শোনো, এই এলাকা যেহেতু রকির বাবা মানে এমপির কথায় চলে, তাই আমাদের শুধু এলাকায় নয় পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ স্যার। আমরা মিছিল করব। এমনিতে আমাদের কথা কেউ শুনবে না। রাস্তায় নামলে সবাই দৌড়ে আসবে। সবার ঘরে ঘরে মহল্লায় মহল্লায় প্রচার করতে হবে। আমরা আন্দোলন করব, আর কয়েকজন ভিডিও করে অনলাইনে ছাড়বে বা লাইভ ফুটেজ দেখাবে। আমাদের এখানে একজন ফেমাস ইউটিউবার আছে। তাহলেই হবে। চলো, আজকে আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। আমাদের কলেজ আমরা স্বাধীন করেই ছাড়ব। জি স্যার। এরপর সেই শিক্ষক সবাইকে সবকিছু শিখিয়ে দিল আর রাস্তায় নেমে গেল। সবাই মিছিল করছে আর কয়েকজন ভিডিও করছে। এভাবে তারা সামনে এগিয়ে যেতে লাগলো। রাজনীতি রাজনীতি চলবে না, চলবে না। দুর্নীতি দুর্নীতি চলবে না, চলবে না। দুর্নীতির কালো হাত ভেঙে দেব আমরা। এভাবে কয়েকজন শিক্ষার্থী সিংহের মতো আওয়াজ তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পর অন্য রাস্তা দিয়ে আরেক দল চলে আসলো, যাদের সামনে ছিল রিয়া। কিছুক্ষণের মধ্যে পুরো কলেজের শিক্ষার্থী একসঙ্গে রাস্তা নেমে গেল আর আন্দোলন চালিয়ে গেল। মুহূর্তের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে পুরো দুনিয়া ছড়িয়ে পড়ল। বড় বড় চ্যানেলের সাংবাদিকরা চলে আসলো। এবার বিষয়টা টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হচ্ছে। শাকিল হাসপাতালে শুয়ে থেকে এসব দেখে তার পুরো শরীরের আঘাত যেন হারিয়ে গেল। তার মুখে হাসি ফুটে এলো, চোখ বেয়ে অশ্রু পড়তে লাগলো। ছাত্রছাত্রীরা এভাবে এগিয়ে আস্তে আস্তে হাসপাতালের সামনে চলে আসলো আর জোরে জোরে আওয়াজ দিতে লাগলো। রিয়ার বাবা শাকিলকে ধরে হাসপাতালের গেটে নিয়ে আসলো। তার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা হয়েছে আর তাকে হুইল চেয়ারে বসে থাকা দেখে সবাই চিৎকার দিয়ে উঠল। শাকিল সবার সামনে তার হাতটা উঁচু করলো। এবার সবাই চুপ হয়ে গেল। তখন বলল, আমরা স্বাধীনভাবে পড়াশোনা করতে চাই। আমরা কলেজে পড়াশোনা করতে আসছি, কারো পাঁচাটা গোলাম হতে নয়। তাই আজকের পর থেকে কলেজে বা স্কুলে কোথাও কোনো রকমের রাজনীতি দুর্নীতি চলবে না, চলবে না। তার কথা শুনে সবাই একসঙ্গে চিৎকার দিয়ে উঠল। শাকিলের মুখে হাসির কোনো সীমা থাকলো না। আমরা সব জায়গায় খবর পৌঁছে দিয়েছি। তুই আমাদের নেতা, তুই আমাদের সাথে যাবে। আমরা তোমার পাশে আছি এবং থাকবো। এ কথা বলে ওবায়দুল শাকিলের চেয়ার ধরে ঠেলতে ঠেলতে তাকেও তার সঙ্গে নিল। তারা যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা একদম বন্ধ হয়ে যায়। এভাবে তাদের আন্দোলন চলল সারাদিন। হাইকোর্টে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হলো। এরপর রায় হয়ে গেল কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম রাজনীতি বা দুর্নীতি চলবে না। বন্ধু, আমরা জিতে গিয়েছি। সরকার আমাদের পক্ষে রায় দিয়েছে আর বলেছে আমাদের এই কলেজটা এখন থেকে জনগণের হাতে চলবে, আর এর দায়িত্ব সরকার নিজে নিয়েছে। ওবায়দুলের এই কথা শুনে সবাই খুশিতে চিল্লাতে লেগে গেল, নাচতে লাগলো সবাই। অবশেষে তাদের এই সংগ্রাম সফল হয়েছে। আর আমাদের এমপি দাদাকে খুব তাড়াতাড়ি পদত্যাগ করার আহ্বান দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ক্ষমতা নিয়ে অহংকার করতে নেই। এবার যে যার মতো বাসায় যাও, আর আগামীকালকে সবাই স্বাধীনভাবে আমাদের স্বাধীন কলেজে উপস্থিত হবেন। সবাই চিৎকার দিয়ে আনন্দ করতে করতে সেখান থেকে চলে গেল। রিয়া আর ওবায়দুল শাকিলকে নিয়ে চলে আসলো। ডাক্তার বলেছে কয়েকদিন আরাম করলে শাকিল ঠিক হয়ে যাবে। এই যে রাজকুমার, এখন তো তোমায় আমার নাগালে পেয়েছি। এখন তোমায় আমি আচ্ছা মতো শাস্তি করব। চলো বাসায়। তারপর তারা বাসায় চলে আসে।
রিয়া শাকিলের যত্ন নিতে শুরু করে, তার খেয়াল রাখে। এটা দেখে শাকিল মুচকি মুচকি হাসে, কারণ সেও রিয়াকে ভালোবাসে, কিন্তু তাদের মাঝে দূরত্বের কারণে শাকিল ভয় করে। বিষয়টা রিয়া বুঝে গেল। সে বুঝতে পেরে গেল যে শাকিলের মনে কী চলছে। সেই জন্য একদিন রাতে খাওয়া দাওয়া করার সময় রিয়া তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, তুমি একটা কথা বলতে চাই, যেটা তুমি শুনলে রেগেও যেতে পারো, কিন্তু এই কথাটা সত্যি। কি বলবি বল। আমি এই হাত ভাঙা পা ভাঙা ছেলেটাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। কি বলছিস এসব? জানি তুমি অনেক কিছু বলবে। শাকিল একটা চাকর, তার কিছু নেই, তার পরিবার বলতেও কিছু নেই, কিন্তু আমার বিশ্বাস করো, আমি তার সব কিছু হতে চাই। তোর বাবাকে বল। বাবা অনেক আগে থেকে জানে। কি? এখানে আমাকে ফাঁসানোর কি হলো? বাবা মেয়ে মিলে আগে থেকেই সব কিছু করে ফেলেছিস, তো এখন আমি কি বলবো? তোর বাবার যা ইচ্ছে। ধন্যবাদ মা। তা শাকিল, তুমি এখন কি করতে চাচ্ছ? পড়াশোনাও শেষ দিকে। জি আন্টি, আমার ইচ্ছে তো প্রিন্সিপাল হওয়ার। তাই এখন প্রভাষক পদে যোগ দিয়ে 12 বছর কাটানোর পর প্রিন্সিপাল হব ইনশাল্লাহ। খুব ভালো। তোমার পক্ষে একটা কলেজ চালানো কোনো ব্যাপারই না। আপনারা দোয়া করবেন। আমার একটা কথা, যে কলেজটাকে তুমি স্বাধীনতা দিলে, সেই কলেজে প্রিন্সিপাল হয়ে যাও। এটা তো আমার হাতে নেই, এটা সরকারের হাতে। কেমন করে? আমি আবেদন করার পর সিলেক্ট হলে তখন আমি যেসব এলাকার নাম বলবো সেসব এলাকায় দেখবে যে ফাঁকা পদ আছে কিনা। যদি থাকে তাহলে সেখানে দেবে। ও আর হ্যাঁ, আমি তো প্রায় সুস্থ। একদিন কলেজ থেকে ঘুরে আসলে হয়। সবাই অনেক ফোন দিতেছে। হ্যাঁ চলো চলো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? পরে বলবো। পরের দিন সকালে কলেজের গেট দিয়ে দামি একটা বাইক নিয়ে ভিতরে প্রবেশ করলো শাকিল আর রিয়া। শাকিলের পরনে দামি দামি সব পোশাক, চোখে সানগ্লাস, যেন কোনো হিরোর চেয়ে কম নেই। শাকিলের পিছনে বসে আছে রিয়া। কলেজের সবাই একদম হাঁ হয়ে তাকিয়ে আছে। তারা মনে হয় ভূত দেখে ফেলেছে। কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু হাঁ হয়ে দেখছে। শাকিল আর রিয়া বাইক নিয়ে কলেজে মাঠের মাঝ বরাবর চলে আসলো। তখন চারপাশ থেকে সবাই দৌড়ে এসে শাকিলকে ঘিরে ধরলো। দেখো তো সবাই, আমার হিরোকে কেমন লাগছে। আরে শালা, তুই তো পুরাই চেঞ্জ, আমরা তো চিনতেই পারছি না। গ্রামের ক্ষেত ছেলেটা এখন তো রাজকুমার হয়ে গিয়েছে। চুপ থাক শালা। এরপর সবার সাথে শাকিল কথা বলল। সবাই তাকে অনেক সম্মান দিল। কলেজের প্রথম দিন এসে রকিকে দেখে শাকিল মনে মনে বলেছিল যদি তার এন্ট্রিতেও এমন হতো। আজ সবাই শাকিলকে সম্মান দিল, কিন্তু সেই দিনের রকির সম্মান ছিল ভয়ের, আর আজকে শাকিলের সম্মান সবার মন থেকে। অবশেষে শাকিল চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়ল। এর মধ্যে রিয়া সে কলেজের বর্তমান প্রফেসরকে যেভাবেই হোক রিটায়ার করে অন্য কলেজে পাঠালো আর সেই পদ ফাঁকা করে ফেললো। রিয়া এসব শাকিলকে না জানিয়ে করলো। শাকিল ইন্টারভিউতে টিকে গেল। তাকে জিজ্ঞেস করা হলো কোন কোন কলেজে সে যেতে চায়। তখন শাকিল প্রথমেই সেই কলেজের নাম করলো। শাকিলের প্রথমেই বলা কলেজে পদ ফাঁকা থাকার কারণে তার সেখানে চাকরি হয়ে গেল। কিন্তু শাকিল তো অবাক হয়ে গেল। বাসায় এসে সোজা রিয়াকে ধরলো। শাকিল বুঝে গিয়েছিল এটা রিয়ার কাজ। তুমি এসব করছো তাই না? আমাদের কলেজের প্রভাষককে হাঁটিয়েছো। তাকে অন্য কলেজে পাঠিয়েছি। এমনিতেও সে এমপির লোক ছিল, আর এইসব কাজ আমি একা নয়, পুরো কলেজ মিলে করেছে। আমি দুর্নীতি হাঁটালাম আর তুমি দুর্নীতি করলে। এখানে দুর্নীতির কি হলো? খারাপকে সরিয়ে ভালোকে জায়গা দিলাম। তবু এসব বাদ দাও তো। আমি তোমার ছোট্ট সংসারে কবে যাচ্ছি সেটা বলো। কোনোদিনও না। শাকিল এই কথা বলে হাসতে হাসতে সেখান থেকে দৌড়ে চলে গেল। তখন চিৎকার দিয়ে রিয়া বলল, কি বললি? তোর ঘাড় মটকাবো আজ। কই যাচ্ছিস? দাঁড়া। এভাবে তাদের দিন চলতে লাগলো। শাকিল নতুন চাকরি শুরু করলো। যেখানে সে পড়াশোনা করলো সেখানেই চাকরি করা শুরু করলো। তাকে পুরো কলেজে অনেক সম্মান আর ভালোবাসা দেয়। রিয়ার বাসায় আর থাকলো না সে।
কারণ চাকরের কাজ আর সে করতে চায় না। এখন সে চাকরি করছে, সেজন্য নতুন বাসা ভাড়া নিল আর সেখানেই থাকতে শুরু করলো। তারপর কয়েকদিন পর রিয়া আর শাকিলের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রিয়াকে নিয়ে শাকিল নতুন সংসার শুরু করলো। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি আর দুর্নীতি বলতে যেন কিছু না থাকে, এই আশা ব্যক্ত রেখে আজকের জন্য শেষ করছি আমাদের এই গল্প। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। গল্পটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।